তিনি একটু জানালে হয়তো দে একটু আমি একটু তো ওখানে দেখে দেবো হ্যাঁ তেমন বিরোধ নাই লাগে রুজনে আমি তোমারে দিতাম তোমাকে দিতাম আমরা গুগলি আমার মনে হয় লোক মানে আমার মনে হয় আমি ये किसे मैं बताना तो तुझे बोई तो ए सामने तो हो रूम में गया हाँ apa itu Nero yang mana balik kita tahu itu kita mesti itu karena itu yang di sini kita enggak kita nafsu sudah belum gitu belum gitu semua itu kan tak foto sama kita guru-guru udah hati tuh malah saya kuliah muslimah ya ambil room kita lagi room ya itu ah sini itu ada boleh ada tuh penyusun আগে পড়তে দিলাম আমরা পড়তে দিলাম এ আমি এতক্ষণ তাহলে কাদের ক্লাস নিলাম?
এই কথা শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। বোর্ড দেখা যাচ্ছে না স্যার। বোর্ড কি দেখা যায়? আসসালামু আলাইকুম স্যার। কে না কে স্যার, কথা বোর্ড বলে? দেখা কথা যাচ্ছে বলে না। কে? স্যার বোর্ড দেখা যায় না। কেন? স্যার আমরা তো দেখতে পাচ্ছি না কিছু। একটা মিনিট দেরি করো। স্যার দেখা যাচ্ছে না আর কে যেন খুব কথা বলতেছে। কে কথা বলে? মিউট দিয়ে রাখো। আমি যে 15 মিনিট তাহলে কাদের ক্লাস নিলাম বলো? জানি না তো স্যার, আমরা কিছুই দেখতে পাচ্ছি না। আমরা গ্রুপে অনেকক্ষণ ঢুকে যাবত ওয়েট 15 করতেছি। 15 মিনিট পড়াচ্ছি, বুঝছো? স্যার 15 মিনিট থেকে আমরা তো দেখতেই পাচ্ছি না, লাইনে আছি কিন্তু দেখতে পাচ্ছি না তো। না না না, এখন আবার শুরু থেকে নেব, সেটাই বললাম। আমি তো চিন্তা করতেছি, কেউ কমেন্ট করে না, কিছু করে না। স্যার এই আমরা অপেক্ষা করতেছি স্যার আপনার ক্লাসের জন্য। অফিসের কেউ নাই? এটা স্ক্রিন শেয়ার দিয়ে দাও। অফিসের কে আছে এখানে? আমি তো বোর্ড দিছি, স্ক্রিন শেয়ারটা দিতে হবে। স্ক্রিন শেয়ার করে দাও। হ্যালো, দাঁড়াও একটা মিনিট। এখন দেখা যায়? জি স্যার, এখন দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আমি তো মনে করতে কি যে কষ্ট পাচ্ছি যে কেউ নাই, আমি কাদের পড়াচ্ছি, একদম বোর্ড ক্লিয়ার কিনা বলো। জি স্যার, এখন দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা শুরু করি নাকি? অলরেডি আমার 15 মিনিটের ক্লাস বৃথা গেছে, আমি শুরু থেকে শুরু করব আবার। আচ্ছা, তাহলে আমাদের বায়োলজির দুইটা পার্ট, একটা হচ্ছে জুওলজি আর একটা হচ্ছে বটানি। তোমাদের কিন্তু শুরু থেকে শুরু করি, সেটা হচ্ছে জুওলজির বাংলা হলো প্রাণীবিদ্যা। তোমাদেরকে মেসেজটা ক্লিয়ার করে রাখি, যদি শুধু প্রাণী হয় তাহলে মূর্ধন্যই দীর্ঘই হবে, আর যদি প্রাণীবিদ্যা বা বিজ্ঞান বা অন্য কোনো সংশ্লিষ্ট শব্দ থাকে তাহলে সেখানে রস্বীকার ব্যবহার করতে হবে। এটা নিশ্চিত করলাম। এখন একটু খেয়াল করে দেখো যে বায়োলজি শব্দটা লিখতে হবে, একটু দেখো। তোমাদের প্রথম মেসেজটা মনে রাখতে হবে, বায়োলজি শব্দটা এসেছে গ্রিক শব্দ থেকে। জি আর মানে এখানে গ্রিক বুঝিয়েছে। গ্রিক দুইটা শব্দ থেকে, একটা হচ্ছে বায়োস আর একটা হচ্ছে লগোস। ঠিক আছে? এখন বায়োস শব্দের অর্থ বোঝানো হয়েছে লাইফ, আর লগোস শব্দের এখানে অর্থ হচ্ছে নলেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইন্টারাপশনের জন্য দুঃখিত স্যার, কিন্তু বোর্ডটা বলো, একটু বেশি বড় বড় লাগতেছে স্যার। তাহলে কি একটু ছোট করে দেবো? একটু জুম আউট করলে মেবি একটু ভালো হয় স্যার। দাঁড়া, একটু বলে দিও। ধরো আমি, হ্যাঁ এবার আর একটু স্যার। এখন জি স্যার, চলবে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, কোনো সমস্যা হলে বলো, কারণ অনলাইনে আমি নিচ্ছি তো কোয়ার্টার থেকে, তাই একটু হেল্প করতেই হবে, কিছু করার নাই। আর স্যার কেউ কথা বললে তার পিকচার সামনে আসে। আচ্ছা, আমরা কথা বললে একটু কথা বলতে তো হবেই। যাই হোক, বায়োলজি আমি একদম, যদি আমাকে 1.5 ঘন্টা সময় দাও আমি তোমাকে একটু বুঝাই দেবো। বিশ্বাস করো আর না করো, এটা তোমার ইচ্ছা। 1.5 ঘন্টা যদি মনোযোগ দিয়ে আমরা ক্লাসটি করার সুযোগ পাই, কোনো বিভ্রান্তি ছাড়া, মানে কোনো প্রকার ত্রুটি ছাড়া, তাহলে তোমার সারা জীবন ক্লাসটা মনে থাকবে। এটা আমার বিশ্বাসের জায়গা থেকে বলছি। তাহলে প্রথম মেসেজ হচ্ছে বায়োলজি হচ্ছে গ্রিক, জিয়া গ্রিক শব্দ থেকে আগত। এটা দুইটা গ্রিক শব্দ, একটা হচ্ছে বায়োস আর একটা হচ্ছে লগোস।
একটা বায়ো শব্দের অর্থ হচ্ছে লাইফ, লোগোস শব্দের অর্থ হচ্ছে নলেজ, অর্থাৎ জীবন সংক্রান্ত বিদ্যাকে বায়োলজি বলে। এখন এর পরের মেসেজটা হচ্ছে, এই যে বায়োলজি শব্দটা আমি সবাইকে যে বলি BIOLOGY, এটা কে পৃথিবীতে এই শব্দটা তৈরি করলেন, মানে প্রবর্তক কে? তোমরা জেনে রাখবা যে প্রবর্তক শব্দের মানে হলো এই শব্দটার প্রবর্তনকারী, তার নাম হচ্ছে দা লেমার্ক। দা লেমার্ক। তাহলে তোমার শুরু থেকে শুরু করা উচিত, অর্থাৎ পৃথিবীতে বায়োলজি শব্দটা যিনি ব্যবহার করেছেন তার নাম হলো দা লেমার্ক। সে শব্দটা এই দুটো শব্দ থেকে তৈরি করেছিলেন বায়োলজি। এখন তোমার মেসেজ হতে পারে, স্যার লেমার্ক কে, মূলত তিনি কে যিনি এই বায়োলজি শব্দের প্রবর্তন করলেন? তাহলে তোমাকে মেসেজটা ক্লিয়ার করে বলতে পারি যে দা লেমার্ক হচ্ছে জীবাশ্মের জনক। এটা ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে, জীবাশ্মের জনক হচ্ছে দা লেমার্ক। এখন তুমি যদি বলো যে স্যার জীবাশ্মটা কি বা ফসিল কি, তাহলে বহুদিন আগে পৃথিবীতে ছিল, কিন্তু প্রাকৃতিক কোনো একটি বিপর্যয়ের কারণে তারা মারা গিয়েছে, যাদের কিছু চিহ্ন, বর্ণ, ছাপ, অংশ বিশেষ পৃথিবীতে রয়ে গেছে, যাকে বলা হয় জীবাশ্ম। ধরে নাও আমরা কোনো একটা জায়গা বসে ক্লাস করলাম, হঠাৎ করে মারা গেলাম, আমাদের কেউ বেঁচে থাকলো না। 100 বছর পরে যে ওই জায়গাটা কেউ না কেউ উদ্যোগী হয়ে আমাদের হাড় গোড় চিহ্ন বর্ণ খুঁজে বের করলো, সেগুলো হচ্ছে জীবাশ্ম। এখন আমাদের আরেকটা মেসেজ হচ্ছে বায়োলজির জনক কে? তোমাকে প্রশ্ন করতে পারে, বা জুওলজির জনক। তাহলে অ্যান্সার হবে, বা যার নামটা পড়তে হবে তার নাম হলো গ্রিক দার্শনিক ও বিজ্ঞানী অ্যারিস্টটল। অ্যারিস্টটল হচ্ছে একজন বায়োলজির জনক বা জুওলজির জনক। ঠিক আছে, এখন আমাদের আরেকটা মেসেজ জানতে হবে, সেটা হচ্ছে যদি আমরা এই পাশ থেকে একটু লিখে নিই, সেটা হচ্ছে বায়োলজির শাখা কতটি? পরীক্ষাতে চাইতে পারে যে বায়োলজির প্রধান শাখা কয়টি। তা অবশ্যই তুমি জানো যে দুইটি, তার একটি হচ্ছে জুওলজি, যেটা আমরা বিস্তারিত আজকে পড়বো, এবং আরেকটা হচ্ছে বোটানি, যেটা আমরা অবশ্যই নেক্সট ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। এখন বোর্ডে যেটুকু লিখেছি এইটুক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি না? ইয়েস অ্যান্ড নো। একটা টপিকস বা একটা শব্দ বাদ দেওয়া যাবে না, তাহলে তুমি ভুল করো। কোনো প্রশ্ন আছে? জি না স্যার। ওকে, আমি এমন ভাবে বলবো, তুমি যদি মনোযোগী হও সেকেন্ড বার বলতে হবে না, এটা আমার একদম বিশ্বাস থেকে বলবো। স্যার কথা বললেই বোঝ চলে যাচ্ছে স্যার। আর ওই যে লিখতে পারি নাই স্যার, ওই যে অল্প একটু শেষে যে ছিল, এই বায়োলজির জনক হচ্ছে অ্যারিস্টটল, তারপরে কি ছিল অ্যারিস্টটল। স্যার? শাখা ছিল দুইটি, হ্যাঁ। প্রধান শাখা দুইটি, একটা হচ্ছে জুওলজি, একটা হচ্ছে বোটানি, যেটা আমরা আজকে শুরু করছি, অলরেডি বোর্ডে লেখা আছে। একটি শাখার নাম হলো, তুমি যেহেতু পারো না আরেকবার লিখে দিই, জুওলজি, আর একটি শাখার নাম হলো বোটানি। আমরা মনে করি এটা পড়ার কিছু নেই। আমি বিনীতভাবে বলছি, আজকের ক্লাসের পরে দেখবা যে কত কিছু পড়ার আছে, তুমি দেখবা আজকে। তাহলে আমরা এটা ক্লোজ করলাম। এখন আমরা আসছি, আজকের আলোচ্য বিষয় ছিল যেটা, সেটা নিয়ে কথা বলবো। এখন ফার্স্ট মেসেজ হচ্ছে, জুওলজি শব্দটাও পৃথিবীতে প্রথমত এসেছে গ্রিক শব্দ থেকে। দুইটি গ্রিক শব্দ, একটি হচ্ছে জোন আর একটি হচ্ছে লগোজ। এখন তোমরা জানো জোন শব্দের অর্থ হচ্ছে অ্যানিম্যাল, আর লগোজ শব্দের অলরেডি আমরা জেনেছি নলেজ। তার মানে প্রাণী সংক্রান্ত বিস্তারিত জ্ঞান লাভ করাকে প্রাণী বিজ্ঞান বলে। আমি আবারও বলছি, প্রাণী সংক্রান্ত বিস্তারিত আলোচনা বা জ্ঞান লাভ করাকে আমরা বলি জুওলজি। সংজ্ঞাটা চাইলে কেউ লিখতে পারো, এটা কোনো বিষয় না। এখন বিষয় হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হচ্ছে এই সমগ্র পৃথিবীতে আল্লাহ যত প্রাণী দিয়েছেন, তার মানে আমি যদি বলি এরকম, সমগ্র প্রাণী কুলকে, সমগ্র প্রাণী কুলকে, তার মানে আমি কি বলেছিলাম, প্রাণী বিদ্যা আর প্রাণী বিজ্ঞান এই দুইটাতে হবে রস্যিকার, আর প্রাণী বা প্রাণী কুল এই ক্ষেত্রে হবে দীর্ঘিকার, যা তুমি এখান থেকে ডিফাইন করতে পারবা ইনশাল্লাহ। তাহলে সমগ্র প্রাণীকুলকে একত্রে কি নামে ডাকা হয়, এইটা নিয়ে প্রশ্ন আসতে পারে বা হতে পারে। তাহলে সমগ্র প্রাণীকুলকে একত্রে বলা হয় ফনা, মনে থাকার কথা, ফনা। ফনা
কিভাবে মনে রাখতে পারো? যে সাপে ফনা তোলে, সাপ একটি প্রাণী, তাহলে সমগ্র প্রাণীগুলোকে সহজে মনে রাখতে পারো ফনা। ঠিক অপশনে ফনা বাংলায়ও থাকতে পারে ফনা। তাহলে একটু আমরা মেসেজ আবার একটু 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 আমরা পিছন থেকে দেখে আসি যে বায়োলজি শব্দটার প্রবর্তক বা নামকরণকারী হচ্ছে ডালেমান, যিনি জীবাশ্মের জনক। আর বলেছিলাম বায়োস এবং লোগোস থেকে এসেছে, যার দুইটি শাখা, একটা হচ্ছে জুওলজি, যেটা আমার আলোচ্য বিষয় ছিল, গ্রিক শব্দ থেকে আগত হয়েছে, যেটা হচ্ছে জোন, অ্যানিম্যাল, লোগোস, নলেজ, সমগ্র প্রাণীকুলকে একত্রে বলে ফনা। আমরা যদি বলি যে স্যার তাহলে জুওলজির জনক কে হবে, আমি তোমাকে বলেছিলাম একজনই হবে, তাহলে অ্যারিস্টটল। আমাদের বোর্ডে টুকু নিয়ে কারো কোনো কথা আছে কিনা? কোনো কথা আছে? না স্যার। থ্যাংক ইউ। এখন আমরা যদি একটু দেখি, একটু খেয়াল করে দেখি, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শাখা সমূহ, কিছু গুরুত্বপূর্ণ। সবগুলো তো আর আমরা ক্লাসে পড়তে পারবো না, কখনো সম্ভব নয়। গুরুত্বপূর্ণ শাখা সমূহ একটু হেডিং লাইন দেওয়া উচিত সবারই। গুরুত্বপূর্ণ শাখা সমূহ, চিন্তা করবা না যে এটা পরে নোট করে নেবো, সাথে সাথে নোট কর। আমি যখন ফিজিক্যালি ক্লাস নিই, তারা কি আলাদা যে বাসায় যে করে না, তারা ক্লাস করার সাথে সাথে লেখে, এটাই হলো সবচেয়ে বেস্ট হয়। তাহলে গুরুত্বপূর্ণ যদি আমরা কয়েকটা শাখা যেগুলো পড়তেই হবে, তার একটা হচ্ছে ফিজিওলজি। একটু যদি গ্যাপ দিয়ে আমি আরেকটা শব্দ লিখি, সেটা হচ্ছে অ্যানাটমি, আর একটা হচ্ছে মরফোলজি। আমরা যখন লিখবো তখন কনফিউশন গুলাকে একসাথে লিখলে মনে থাকবে ভালো। প্রথম মেসেজ হচ্ছে ফিজিওলজি কি, আমি তোমাকে পড়াবো না, আগে বুঝাবো। ধরো আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, তোমাদেরকে বললাম আমাকে দেখে দেখে তোমরা কোনো বৈশিষ্ট্য লেখো। তাহলে তুমি লিখলে লম্বা 5 ফুট 8 ইঞ্চি, এইটা এটা 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 লিখি, ভালো করে বুঝে নাও, এটা হচ্ছে ফিজিওলজি। তারপরে তোমাদেরকে বললাম আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে তোমরা অপারেশন করে আলাদা করে, সেটা হচ্ছে অ্যানাটমি। আমি অপারেশনের পরে তোমাকে যে কোনো একটি অঙ্গ হাতে দিয়ে বললাম যে এখন তুমি চোখ সম্পর্কে কিছু বৈশিষ্ট্য লেখো বা হৃৎপিণ্ড সম্পর্কে কিছু বৈশিষ্ট্য লেখো, সেটা হচ্ছে মরফোলজি। বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, রেসপন্স করাটা উচিত। কথা শোনা যায়? স্যার শোনা যায়। জি। তাহলে শারীরবিদ্যা, শারীরবিদ্যা কি ক্লিয়ার কিনা বল। মানুষের দেহ, দেহ পুরা যে দেহ নিয়ে আমরা সহজ করে যদি দেহ পাশে লিখে রাখি, এটাকে আমরা বলতো শারীর বলি। অনেকে বলে না আমাদের শরীর ভালো না, আসলে শরীর না, এটা শারীরবিদ্যা। শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ আমাদের ব্যথা করতে পারে, কোনো সমস্যা হতে পারে, সেটাকে আমরা ফিজিওলজি বলি, ফিজিক্যালি সমস্যা বলতে পারি। তাহলে অ্যানাটমিটা কি? তাহলে অ্যানাটমি হচ্ছে ব্যবচ্ছেদ বিদ্যা, অলরেডি বলেছি, ব্যবচ্ছেদ বিদ্যা। এখন এই ব্যবচ্ছেদ বিদ্যার আরেকটা বাংলা আছে, যেটা আমরা বিভ্রান্তিতে পড়ে যেতে পারি, সে দুটি লিখে দিলাম, শারীর স্থান বিদ্যা। শারীর স্থান বিদ্যা মানে কি জানো? শরীরের বিভিন্ন স্থানকে আলাদা আলাদা করে ফেলা। তাহলে মরফোলজি কি? মরফোলজি হচ্ছে, ভালো করে শুনে নিও, বাহ্যিক ও অভ্যন্তরীণ অঙ্গ সংস্থান বিদ্যা। এখন বলো তো ভাই, আমাদের দেহ কি শুধু বাহ্যিক অঙ্গ নিয়ে গঠিত, নাকি অভ্যন্তরীণ অঙ্গ আছে? যদি বলি হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড তোমার অভ্যন্তরীণ অঙ্গ। চোখ, চোখ তোমার বাহ্যিক অঙ্গ। কান আমার তো বাহ্যিক অঙ্গ। তাহলে অঙ্গ বাহ্যিক হতে পারে, অঙ্গ অভ্যন্তরীণ হতে পারে। তাহলে বাহ্যিক ও অভ্যন্তরীণ অঙ্গ সংক্রান্ত বিদ্যা হলো মরফোলজি। তিনটার মধ্যে পার্থক্য করতে পারবে কিনা? ইয়েস আর নো? পারবো স্যার। ইয়েস স্যার। তাহলে তাহলে আমি বিশ্বাস করবো এটা জীবনে আর ভুলবা না। তাহলে একজন মানুষের পুরো দেহ দেখে বর্ণনা করলে ফিজিওলজি, তার প্রত্যেকটি অঙ্গকে
কেটে কেটে ব্যবচ্ছেদ করলে অ্যানাটমিক, যে কোনো একটি সুনির্দিষ্ট অঙ্গ সম্পর্কে কিছু বর্ণনা করলে মরফোলজি, যেটা রিটেনে অনেক কাজে দেবে। এখন আমরা চলে যাব হচ্ছে দুইটি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে একটা হলো ইভলিউশন আর একটা হচ্ছে জেনেটিক্স। এখানে আমরা একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ঘুরে বেড়াই, যেটা আমরা অনেকেই যারা পড়াই তাদের মধ্যে রয়েছে। আমাদের সমস্যাটা কি একটু বোঝাই গেলে আমরা চিন্তা করি কি জানো, পরীক্ষাতে কেমন প্রশ্ন এসেছে সেই প্রশ্নটাকে তোমাকে যদি বুঝিয়ে দিই মনে করে আমি সার্থক আর তুমিও খুশি হয়ে যাও, বিষয়টা এরকম নয়। কিন্তু ইভলিউশনের মূল বাংলাটা কি? ইভলিউশনের মূল বাংলা হচ্ছে বিবর্তন বিদ্যা। একটা হলো মূল বিবর্তন কি, বিবর্তন শব্দের মানে কি ভালো করে বল, মনে রাখবা। বিবর্তন শব্দের মানে হলো ক্রমাগত উন্নয়ন, সেটাকে আমরা বলি বিবর্তন। যদি বলো স্যার কিভাবে হতে পারে, দেখো আমরা যখন আগে টেলিভিশন ব্যবহার করতাম, বিশাল বড় সাইজের টেলিভিশন, পরে কি হলো, এটা সিআরটি মনিটর আকারে হলো, এখন স্মার্ট অ্যান্ড্রয়েড ফ্ল্যাট টিভি তৈরি হয়েছে, এটাকে বলা হয় টেলিভিশনের বিবর্তন। ঠিক মোবাইলের চিন্তা করলে এটা তুমি বলতে পারো, ঠিক মানুষের কথা চিন্তা করলে মানুষের বিবর্তন বলতে পারো। মানুষ আগে ছিল আহ একটু কিরকম, গায়ের চামড়া মোটা, প্রকৃতিতে থাকতো, তারা গাছের পাতা টাতা পড়তো, এরপর একটু আধুনিক হলো, আরো আধুনিক হলো, আমরা অত্যাধুনিক হলাম, এটাও হচ্ছে মানুষের বিবর্তন। এখন এটাকে আমরা অন্য স্টাইলে বলতে পারি, যেমন জীবের জীবের উৎপত্তিগত বিদ্যা। কারণ বিবর্তনের ফলে কি হয়, নতুন কিছুর সৃষ্টি বা উৎপত্তি হয়, সেই জন্য আমরা বলি জীবের উৎপত্তিগত বিদ্যা। যদি সে মারাই যাইতো, যদি নতুন কিছু উৎপত্তি না হয়ে মারা যেত, তাহলে তো বিবর্তন করতে থাকতো না, সে তো মরেই গেছে, তার জেনারেশন তার তো শেষ। যেমন আমরা, মনে আছে কিনা তোমাদের জানি না, যে বিবর্তনের ধারা আহ আহ, যারা অব্যাহত রেখে বেঁচে আছে তাদেরকে আমরা বিবর্তন বিদ্যার অন্তর্ভুক্ত করেছি। আচ্ছা, ডাইনোসর কি আছে পৃথিবীতে? নাই। তাহলে ডাইনোসরকে আমরা বিলুপ্তি বলি কেন? তার বিবর্তন ঘটে না। তাহলে যার বিবর্তন ঘটে না সে হয় বিলুপ্ত, আর যার বিবর্তন ঘটে সে টিকে থাকে। আমরা আরো যখন থিওরি পড়াবো তখন দেখাবো। তাহলে জেনেটিক্সটা কি? জেনেটিক্স হচ্ছে বংশগতীয় বিদ্যা। এখন তুমি বলবো স্যার বংশগতীয় বিদ্যাটা কি, এরা কারা? এদের আরেকটা নাম হলো, এরা হলো কৌলিক বিদ্যা। কৌলিক বিদ্যার আর এক নাম হলো জিন তত্ত্ববিদ্যা, যার আরেকটা নাম হচ্ছে জীবের বংশগতীয় বিদ্যা। জীবের বংশগতীয় বিদ্যা। এখন তোমরা কি ঝামেলাটায় পড়ে যাবে সেটা সম্পর্কে একটু আলোচনা করি। ঝামেলাটা হচ্ছে, ফার্স্ট প্রবলেম যেটা পড়বা সেটা হলো পরীক্ষাতে প্রশ্ন করা হলে এই টাইপের প্রশ্ন করা হবে। দেখো এই কন্যাটা দেখা যায় কিনা, মেসেজ আমাকে একটু সাউন্ড দিয়ে বলো। ধরো এরকম প্রশ্ন, জীবের না সেটা দেখা যাচ্ছে। আচ্ছা, উৎপত্তি ও বংশগতীয় বিদ্যাকে কি বলে? ভালো করে বুঝো কিন্তু, বিদ্যাকে কি বলে। আমি আবারও বলছি, ধরো আর ক্লাস নাও করো, খালি আজকেরটা করে দাও, তাহলে অনেক কিছু পড়া সম্পর্কে মাথার ভিতরে জ্ঞান বুদ্ধি চলে আসবে। তাকাও, এখন আমি যদি তোমাকে বলি, আমি আমি তোমাকে একদম ওপেনলি বলছি, ক্লাসটা রেকর্ড থাকবে, একজন মানুষকে দেখাইতে বলতো যে কোন একটা পৃথিবীর টেক্সট বুক আছে যেখানে একসাথে জীবের উৎপত্তিগত আর বংশগতীয় কথা লেখা আছে? নাই, নাই। সেখানে কি লেখা আছে? শুধু উৎপত্তিগত বিদ্যা বলা আছে, যেটা হচ্ছে ইভলিউশন, অথবা বংশগতীয় বিদ্যা লেখা আছে যেটার নাম জেনেটিক্স। কিন্তু তোমাকে পিএসসি টেকনিক ইউজ করেছে, যেটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াসের থিওরিকে মত ধরে করেছে, যে জীবের উৎপত্তি আর বংশগত দুটি শব্দকে একসাথে দিয়েছে। তোমাকে এখানে বুদ্ধি খাটাইতে হবে, তাহলে যেটা আগে হবে সেটার উত্তর হবে। তার মানে এখানে বংশগতীয় পরে আর উৎপত্তি কথা আগে, এই জন্য এটার অ্যান্সার হবে ইভলিউশন। তুমি যদি চাও যে স্যার এই প্রশ্নটা কি কখনো বিসিএসে এসেছে, এসেছে 36তমতে এসেছে, 37তমতে। এখন তুমি যদি আজকে চাও যে স্যার 47-এ এসে প্রশ্নটা ইচ্ছা করে পিএসসি ঘুরিয়ে দেবে, কিভাবে ঘুরিয়ে দেবে দেখো, তোমাকে বিভ্রান্তিতে ফেলানোর জন্য এইভাবে প্রশ্নটা দেওয়া হবে। দেখো, জীবের বংশগতীয় ও উৎপত্তিগত বিদ্যাকে কি বলে? ধরাটা খাইছো কিনা?
এখন তুমি কি করবা, প্রশ্ন পড়েই দেখবা যে তোমার সাথে মিলে গেছে এবং তুমি দাগাই দিবা এইগুলি না। এখানে দেখো তো খেয়াল করে, জীবের কথাটা তো আমি তো বলেছি বায়োলজির বাংলা হচ্ছে জীব, সেটা বাদ দাও, শেষ। এখন বংশগতীয় আর উৎপত্তিগত কোনটা আগে আছে? তাহলে বংশগতীয় আগে আছে, তাহলে অ্যান্সার কি হবে? সাউন্ড দাও, অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? সাউন্ড দাও। স্যার জেনেটিক্স। জেনেটিক্স হবে। এখন তুমি বলো, আজ ক্লাস করার পরে আর এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে কি না? না স্যার। Okay. এখন তোমরা যারা অনেকে আছো, আমি তো বলিনি লাইভ ক্লাস করতেছি, এখন অনেকে আছো যারা কেউ বোটানির স্টুডেন্ট, কেউ জুলজির স্টুডেন্ট। আমি তোমাকে আবারও বলছি, আমি পরের ক্লাসে তুমি বলতে পারো, পৃষ্ঠা নাম্বার সহ বলতে পারো, রাইটারের নাম সহ বলতে পারো, যে কোথাও একসাথে দুটো লেখা নেই। তার মানে এখানে তোমাকে বুঝতে হবে যে আমাদের সিস্টেম আর নেচারি 1758 সালে প্রকাশিত একটি নীতিমালার মধ্যে বলা আছে, সায়েন্টিফিক কোন ওয়ার্ড পৃথিবীব্যাপী স্বীকৃত করার জন্য দুইজন যদি সাবমিট করে, তাহলে যেটা আগে সাবমিটেড হবে সেটাকে গ্রহণযোগ্য হবে। আমি আরেকটু সহজ করে ক্লিয়ার করে বলি, ধরো তুমি একটা নতুন কিছু আবিষ্কার করছো, আমিও করছি, দুইজনই সাবমিট করেছি, যে আগে সাবমিট করবো তারটা যদি অ্যাকসেপ্টেবল হয়ে যায় তাহলে পরেরটা অটোমেটিক বাতিল যাবে, সেম নাম হবে, ওটাকে চেঞ্জ করে দিতে হবে। আরেকটু সহজ করে বলি, এই থিমকে কেন্দ্র করে কম্পিউটারের কথা বলি। কম্পিউটার যে একবার নিউ ফোল্ডার হয়ে যায়, সেকেন্ড বার নিউ ফোল্ডার লেখা যাবে না, জানো কিনা? নিউ ফোল্ডার পাশে ডট হলেও দিতে হবে, নিউ ফোল্ডারের পাশে টু হলেও দিতে হবে। সেকেন্ডলি, নিউ ফোল্ডার নামে দুটো কোনোদিন লেখা একই ফাইলের মধ্যে লেখা যাবে না। তুমি জানো কিনা আমি জানি না, আমি তোমাকে শুধু বললাম, এটা চেঞ্জ আনতেই হবে। তা সেই ক্ষেত্রে যাকে ফার্স্ট লেখা হয় তাকে আগে প্রায়োরিটি দিতে হবে, এটা সায়েন্সের একটা থিম। বিষয়টাকে ক্লিয়ার কিনা আমাকে বলো। ওকে, একটা হচ্ছে তোমার ইকোলজি, দুইটা শব্দ পড়াবো, একটা হলো ইকোলজি আর একটা হচ্ছে ইকোসিস্টেম। একটা ইকোলজি আর একটা ইকোসিস্টেম। ইকোলজি হচ্ছে কি বিদ্যা বলো? বাস্তুবিদ্যা বা পরিবেশবিদ্যা। তাহলে ইকোসিস্টেমটা কি? ইকোসিস্টেম হচ্ছে বাস্তুতন্ত্র, যেখান থেকে প্রশ্ন খুব আসে। কিভাবে আসে? আমরা যদি এখানে কিছু সময়ের জন্য একটা পুকুরকে বিবেচনা করি, এই যে একটা পুকুরের বাস্তুতন্ত্র আমরা বিবেচনা করব, তাহলে সেখানে কি কি থাকবে? সেখানে থাকবে উৎপাদক, এখানে থাকবে খাদক, এখানে থাকবে বিয়োজক। একটু রেসপন্স করো, এটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার? আমরা কি শুনতে পাচ্ছি? জি স্যার। ওকে, তাহলে উৎপাদক হচ্ছে তারা যারা শক্তি তৈরি করে। ডিরেক্টলি কথা লিখবা শক্তি তৈরি, তুমি শক্তি না পাইলে বুঝবা অ্যাডিনোসিন ট্রাইফসফেট কথা লেখা থাকে। খাদক কারা তুমি জানো, প্রথম স্তরে খাদক আছে, দ্বিতীয় স্তরে খাদক আছে, তৃতীয় স্তরে খাদক আছে, খাদকের মধ্যে ভাগ আছে আবার। প্রথম স্তরে খাদক হচ্ছে একদম পোকামাকড়। পোকামাকড়, এটা কি মাছ? ছোট মাছ। এটা কি মাছ? বড় মাছ। আমরা বিস্তারিত আরো বোটানিতে বলতে পারবো আলোচনায়, জাস্ট আমরা থিম দিলাম। আর বিয়োজক কারা? যারা এরা মৃত্যুর পরে বিয়োজিত করে দেবে, তাদেরকে আমরা বলি বিয়োজক, যেমন ব্যাকটেরিয়া, সহজ কথা বললাম, বা সায়ানো ব্যাকটেরিয়া, ডায়াটোম বলা হয়, ডায়াটোম, এরা করে বিয়োজিত করে। তাহলে আমি তোমাকে এখানে বিস্তারিত যাব না, আমি যেহেতু প্রিলিমিনারি ক্লাস, সেহেতু আমি শুধু থিম দিলাম যে বাস্তুতন্ত্রের মধ্যে তিনটা বিষয় থাকতে হয়, একটা হলো উৎপাদক, খাদক, বিয়োজক। উৎপাদক হচ্ছে যারা গাছপালা, যারা শক্তি তৈরি করে, এরা কারা? এরা হলো উদ্ভিদ, এরা হলো সবুজ বা রঙিন উদ্ভিদ। উদ্ভিদরা শক্তি তৈরি করে, এই জন্যই তাদের নাম উৎপাদক। আর আমরা ওদেরকে খেয়ে থাকি, এই জন্যই খাদক। আমরা মরে গেলে পৃথিবীতে বিয়োজিত হয়ে যায়, সেই জন্য এদের নাম বিয়োজক। যারা করে তারা হচ্ছে ব্যাকটেরিয়া বা সায়ানো ব্যাকটেরিয়া। এটুকু ক্লিয়ার? আশা করি। আমরা একটু যাব এখন মতবাদে বা থিওরি। একটু সবাই একটা কোটেশন দাও, থিওরি। থিওরি বা তত্ত্ব। প্রথম তথ্যটা হচ্ছে জীব থেকে জীবের সৃষ্টি। জীব থেকে জীবের সৃষ্টি। ওকে,
এই লাইনটাকে আমরা বলতে পারি বায়োজেনেসিস। এই লাইনটার আরেকটা নাম হলো বায়োজেনেসিস। বায়োজেনেসিস কাদের জন্য তৈরি হয়েছে? মূলত জীবাণু থেকে মূলত বায়োজেনেসিসের মূল কার্যক্রম শুরু হয়েছে, বা সূক্ষ্ম থেকে, জীবাণু থেকে। আর একটা কথা লিখতে পারে, সেটা হচ্ছে পাস্তুরায়ন। পাস্তুরায়ন। এই চারটা বিষয় যিনি মতামত দিয়েছেন তার নাম হলো লুই পাস্তুর। মনে থাকবে কিনা বলো? তিনি একজন ফরাসি বিজ্ঞানী, ফরাসি জীবাণুবিদ। আমরা বিষয়টা ক্লিয়ার করতে পারলাম কিনা বলো? জীব থেকে জীবের সৃষ্টি মতবাদটি কার? অবশ্যই অ্যান্সার হবে লুই পাস্তুর। অনেক জায়গা লেখা আছে, এই জায়গা লেখা আছে অ্যারিস্টটল, লিখে রাখ, পাশে লেখা অ্যারিস্টটল লেখা আছে, অ্যারিস্টটল লেখা আছে, এটা হবে না। ক্লিয়ার? ক্রস দিয়ে দিচ্ছি কেন? টেনশন ফ্রি রাখার জন্য। 2 নম্বর, প্রাকৃতিক নির্বাচন মতবাদ, যাকে আমরা বলি ন্যাচারাল সিলেকশন থিওরি, যেটা দিয়েছেন চার্লস ডারউইন। কে দিয়েছেন? চার্লস ডারউইন। সে বলেছেন প্রকৃতি নির্বাচন করবে সে কাকে টিকিয়ে রাখবে, কারণ প্রকৃতি চাইলে আমাদের মৃত্যু অনিবার্য। তা আমরা অলরেডি বুঝতে পারি এগুলো। রক্ত সংবহন মতবাদ, উইলিয়াম হার্ভে। দেখো এই তিনটা লেখা হয়েছে কিনা? হয় নাই। একটু লিখে নাও তাহলে। তোমরা সবাই জানো যে আমাদের সারা শরীরের মধ্যে রক্ত সারাক্ষণ চলাচল করে। এটা কে বলেছেন? উইলিয়াম হার্ভে বলেছেন। আমরা যে প্রকৃতি দ্বারা, আমাদেরকে প্রকৃতি দয়া করে টিকিয়ে রেখেছেন, এটা বলেছেন চার্লস ডারউইন। আর জীব থেকে জীবের সৃষ্টি মতবাদটি দিয়েছেন লুই পাস্তুর। তাহলে অ্যারিস্টটল নিয়ে অনেকের বিতর্ক কেন, আমি তোমাদের একটু বলে রাখি। অ্যারিস্টটল দীর্ঘ প্রায় 40 বছর, ভালো করে বুঝবা, সেটা হচ্ছে প্রাণীদের ইতিহাস, প্রাণীর সৃষ্টির ইতিহাস, কথাটা একটু লিখে রাখতে পারো সাইড নোট দিয়ে। প্রাণীদের সৃষ্টির ইতিহাস, লিখতেছো কথাটা? প্রাণীদের সৃষ্টির ইতিহাস নিয়ে প্রায় 40 বছর গবেষণা করেছেন, সেটা হচ্ছে অ্যারিস্টটল। এবং বইটার নাম দিয়েছেন তিনি দ্য হিস্ট্রি অফ এনিম্যাল, দ্য হিস্ট্রি অফ এনিম্যাল। এই জন্য অনেকে মনে করে জীব থেকে জীবের সৃষ্টি এটা মনে হয় অ্যারিস্টটল দিয়েছে। না, অ্যারিস্টটল তা বলে না। অ্যারিস্টটল বলেছে, ভালো করে শুনবা, জীব, জীবের সৃষ্টি সংক্রান্ত ইতিহাস নিয়ে আলোচনা করেছেন, জীবের সৃষ্টি সংক্রান্ত ইতিহাস নিয়ে আলোচনা করেছেন, সেটা হচ্ছে অ্যারিস্টটল। আর জীবের সৃষ্টি, জীব থেকে জীবের সৃষ্টি, এটা একটা থিওরি বা মতবাদ, এটা দিয়েছেন অ্যারিস্টটল। আমি কি তোমাদের বুঝাতে পেরেছি ভাই? আমি বলেছি কনফিউশনটা মানুষ কেন করে, কারণ অ্যারিস্টটল একটা বই আছে দ্য হিস্ট্রি অফ এনিম্যাল। দ্য হিস্ট্রি অফ এনিম্যাল, এই বইটার মধ্যে আলোচনা হচ্ছে যে প্রাণীদের সৃষ্টি সংক্রান্ত ইতিহাস তুলে ধরেছে। আমার তো এখানে ইতিহাসের কথা বলেন, আমার বলছে জীব থেকে জীবের সৃষ্টির মতবাদ কে দিয়েছে। মুজবো একটু কথা বলো, সাউন্ড দাও। জি স্যার, শেষ হয়েছে। ওকে, লেখা শেষ। মানে কোনো কনফিউশন আছে? কথা বলতে হবে, কোনো কনফিউশন আছে? না স্যার। তাহলে একদম একদম বিনয়ের সাথে যে বিতর্ক করে তাকে বলবা যে দ্য হিস্ট্রি অফ এনিম্যালস বইটা লিখেছে অ্যারিস্টটল, সেটার ভিত্তি হলো জীবের উৎপত্তি বা সৃষ্টি সংক্রান্ত ইতিহাস নিয়ে তিনি আলোচনা করেছেন এবং 40 বছর গবেষণা করেছেন, সেটা ভিন্ন বিষয়। আর এটা হলো মতবাদ ছিল। 4 নাম্বার হচ্ছে দেখো বংশগতীয় মতবাদ। বংশগতীয় মতবাদ এটা খুব জরুরি, যেটা দিয়েছেন, কে দিয়েছেন বলতো বংশগতীয় মতবাদটা? স্যার জোহার মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল। এবং তোমরা জানো মেন্ডেল
দুইটা সূত্র, কয়টি সূত্র আছে? দুইটি সূত্র আছে মেন্ডেলের। এই মেন্ডেলের সূত্র দুইটাকে একত্রে বলা হয় মেন্ডেলিজম। পরীক্ষাতে অনেক সময় চাইতে পারে যে মেন্ডেলিজম কি। অনেকে টেকনিক্যালি অপশন গুলো কেমন দেবে জানো? মোটরশুটি নিয়ে আলোচনা, এই বৈশিষ্ট্য, নাম বলবে না। দুইটা সূত্রের একত্রে নাম হলো মেন্ডেলিজম। এই মেন্ডেলিজমের একটা সূত্র হলো পৃথকীকরণ সূত্র, যার অনুপাত হচ্ছে 3:1, এটা অনেক সময় আসে। আর একটা হলো তোমার স্বাধীন মিলন সূত্র, স্বাধীন মিলন সূত্র, যেটার অনুপাত হচ্ছে 9:3:3:1। এই দুইটা একটু মনে রাখা উচিত। মেন্ডেল সম্পর্কে দুইটা চারটে কথা, তার মধ্যে একটা হলো তিনি বংশগতীয় বিদ্যার জনক। 2 নম্বর হচ্ছে তার সৃষ্ট দুইটা সূত্র রয়েছে। 3 নাম্বার হচ্ছে সূত্র দুটাকে একত্রে মেন্ডেলিজম বলে। প্রথম সূত্রের নাম হলো পৃথকীকরণ সূত্র, দ্বিতীয়টা স্বাধীন মিলন সূত্র। প্রথম সূত্রের অনুপাত হলো 3:1, আর স্বাধীন মিলন সূত্র দ্বিতীয় সূত্রের অনুপাত হলো 9:3:3:1। বেসিকটুকু জেনে রাখা ভালো। অ্যাপ্লাইটা আমরা রিটেনে যে শিখি, এটা আমরা রিটেনে কিন্তু বিস্তারিত আমি তোমাকে এটা পড়াবো। সূত্র, সূত্র কাকে বলে, কিভাবে এটা 3:1 হইলো, ওটা আমি বিস্তারিত পড়াবো। এই অনেকের বোধহয় আনমিউট করা আছে, বারবার চলে আসতেছে স্ক্রিনে। এই একটু সবাই মিউট একটু করে মিউট রাখা করে দেন। উচিত, একটু মিউট করে রাখা উচিত। আজকে গুরুত্বপূর্ণ একটা ক্লাস কিন্তু। যারা কোনো কথা বলতেছে না তারা শুধু শুধু কেন আনমিউট করে রাখছে, বারবার তাদের ইয়ে চলে আসতেছে, আমার লিখতে পারতেছি না। অনেক সমস্যা হচ্ছে, প্লিজ। এই আলমগীর ভাই আপনি মিউট করেন। বারবার দেখা যাচ্ছে স্ক্রিনে। আচ্ছা সব দেখাই গেছে। আচ্ছা, আমরা একটু আসি। সেটা হচ্ছে জাস্ট একটু ইম্পর্টেন্ট একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে একটা হলো আবিষ্কার আর একটা হলো আবিষ্কারক। এটা নিয়ে আমাদের প্রশ্ন বিভিন্ন সময় বিভিন্ন চাকরিতে হয়ে থাকে। যেমন আমি তোমাকে ছোট্ট করে একটু বুঝাই বলি। যেমন বললো যে সেল, সেলের বাংলা হলো কোষ, তোমরা জানো। বলবে যে কোষের আবিষ্কারকের নাম কি? তাহলে তুমি একটু জানা থাকলেও ইজিলি বলে দিতে পারবা যে রবার্ট হুক, এটা 1665 সালে তিনি এটা আবিষ্কার করেছেন। তাহলে একটু লিখে ফেলো, রবার্ট হুক। সেকেন্ড যেটা আমাদের জানা উচিত সেটা হচ্ছে তোমাদের খুব বিতর্ক তৈরি করে হুক নিয়ে। হুক নিয়ে কেউ বলে রবার্ট হুক আর কেউ বলে লিওয়েন হুক। তাহলে এটাকে আমরা কি করে সহজে মনে রাখতে পারি, এটা বুদ্ধি শিখাই আসো। প্রথম বুদ্ধিটা হলো, আমরা একটু তাকাবো সবাই, সেটা হলো এরপরে আবিষ্কার করলেন, সর্বপ্রথম আবিষ্কার করলেন অনুবীক্ষণ যন্ত্র। তোমরা সবাই জানো অনুবীক্ষণ যন্ত্র সর্বপ্রথম আবিষ্কার করার পরে, আগে আমরা বিজ্ঞানীর নামটা পড়ে আগে শুনে না। আমি বলতে চেষ্টা করছি যে অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার যিনি করলেন, তিনি পৃথিবীতে প্রথম ব্যাকটেরিয়া 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 আবিষ্কার করলেন। তাহলে যিনি অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করলেন, ওই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তিনি পৃথিবীতে প্রথম ব্যাকটেরিয়াকে শনাক্ত করলেন বা আবিষ্কার করলেন। তার নাম হলো লিওয়েন হুক। এখন তোমার একটা মজার জিনিস শেখায়, দেখো কোষ বানানটা ছোট, এই হুকটাও ছোট, আর অনুবীক্ষণ যন্ত্র বা ব্যাকটেরিয়া বানানটা বড়, লিওয়েন হুক এটা বড় রাখতে পারো। আর 10 বছর পরে এটা আবিষ্কার হয়েছে 1675 সালে। এইটুকু আমাদের মাঝে মধ্যে লাগবে। দুই হুক নিয়ে ঝামেলা আসে, ঠিক আছে। আর একটা মাঝে মধ্যে আসে, সেটা হচ্ছে যক্ষ্মা ও কলেরার জীবাণু। মাঝে মধ্যে দেখবা যে যক্ষ্মার জীবাণু, কলেরার জীবাণু কি আবিষ্কার করেছে? রবার্ট কচ। কিছু লিখে নাও। দেখছো 1913 1940, ভুল করো না। কে বলতে পারো? দুইটা সাল লিখলাম কেন বলো তো ভাই, কে বলতে পারবা? যক্ষ্মার জীবাণু, কলেরার জীবাণু দুইজনই, একজন আবিষ্কার করেছে, এই জন্য একজনে লিখছে। যক্ষ্মাটা হচ্ছে 1913 আর কলেরাটা হচ্ছে 1940, এটুকু মনে রাখো। পারা যাবে?
দুধ বাবা দেখাই যাচ্ছে না। বোর্ড কি দেখা যায় না? দেখা যায় তো। একটু আলমগীর ভাই, রেসপন্স করো তো। মিজানুর রহমান ভাই, আপনারা কিছু না বললে দয়া করে একটু আনমিউট করেন। একটু আনমিউট করে রাখো। এটা একটু শেষ করো, এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এরপরে আমরা কিন্তু আরো গুরুত্বপূর্ণ অপশনে চলে যাচ্ছি একটু পরে। স্যার কেউ কথা বললে স্ক্রিনটা চলে যায়। ও আচ্ছা আচ্ছা, এরকম হচ্ছে কেন আমি তো বুঝতেছি না। আমাকে তার শেষ লেখা। কোনো সময় স্যার হচ্ছে মানে লাইভ ক্লাসটা পিন করা থাকে স্যার, আজকে স্যার এটা পিন করা নাই। ও দাঁড়াও তো, এটা কি আমি করতে পারবো? দেখো তো এবার হয় কি না। পিন করে দিছি, এখন পিন করলাম, এখন দেখো তো। এটা আমার বলো নাই কেন? আমি তো তোমাদের অনলাইনে তো খুব কম ক্লাস নিই, ভুলে যাই মাঝে মাঝে। এখন কি ঠিক আছে? জি স্যার। ওকে, এখন দেখো তো, কেউ কথা বলে দেখো তো সরে যায় কিনা। সরে যাচ্ছে স্যার, সরে সরে যাচ্ছে। যাচ্ছে স্যার। তাহলে তো স্যার close শুরু করলাম, তাহলে যাচ্ছে লাভ কি হলো? আমারও। আচ্ছা থাক, আমরা পড়াতে থাকি, তোমরা কোনো কিছু বললে না, এমনি তাকায় থাকো। ইম্পর্টেন্ট কথা না হলে কেউ বলার দরকার শেষ। এখন আমরা 4 নাম্বার যেটা দেখবো, স্যার আপনার গুরুত্বপূর্ণ ওই আর জায়গায় যদি কয়েকটা। মিউট করার অপশন থাকে সবাইকে মিউট করে দেন, যে কথা বলবে সে আমার তো আনমিউট করে কথা আমার বলবে। তো আরে আমার তো হোস্ট বা কো হোস্ট করে নাই, সেই জন্য তো পারতেছি না। যে কথা বলছে তার পিক সামনে আসে তো। আমি হলো আপনি সবচাইতে আমি বেশি মানে সামনে আসতেছেন আলমগীর ভাই, আপনি তো আনমিউট করেনই না, মিউট করেনই না। আমি আজকে একটু কষ্ট করে নাও। অনুরোধ থাকলো, আমি পরের ক্লাসে ওদের সাথে কিভাবে কো হোস্ট হয়ে হ্যান্ডেল করা যায় আমি করব। আজকে একটু জাস্ট 1 ঘন্টা একটু ধৈর্য ধরে থাকো কয়েকটা। এখন আমরা একটু দেখবো, সেটা হচ্ছে আমি আজ নতুন তো এই জন্য সেটিং এর একটু আচ্ছা বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা তোমরা তো সবাই জানো নিউক্লিয়াস নিয়ে বহুবার প্রশ্ন এসেছে। নিউক্লিয়াস বা নিউক্লিয়াসের আবিষ্কারক কে? রবার্ট। কেন বারবার এই কথাগুলো লিখতেছি? অনেক জায়গায় রবার্ট কথাটা আছে, রবার্ট কস, রবার্ট হুক। এই জন্য মনে রাখতে সুবিধা হবে। এটার নাম হলো রবার্ট ব্রাউন। কি বললাম ভাই? রবার্ট ব্রাউন। 1831 সালে এটা আবিষ্কার করা হয়েছে, রবার্ট ব্রাউন। আর একটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আমরা অবশ্যই পড়বো, ক্রোমোজোম। ক্রোমোজোম নিয়ে, নিউক্লিয়াস নিয়ে প্রশ্ন আসে। তাহলে ক্রোমোজোমের আবিষ্কারকের নাম হচ্ছে স্ট্রাসবুর্গার। লিখে নাও, স্ট্রাসবুর্গার, 1875 সাল। তাহলে নিউক্লিয়াস, ক্রোমোজোম এই পর্যন্ত হইলে আমাকে বইল। স্যার কবে? ঠিক আছে। আর লাস্ট কথাটা দেখবো, বসন্তের টিকা একবার এসেছিল, সেজন্য এটি দেখে নেব। বসন্তের টিকা, বিজ্ঞানী জোনার, এডওয়ার্ড জোনার। এডওয়ার্ড জোনার, একটু লিখে নাও। সতেরোশো ছিয়ানব্বই। তাহলে আমরা জাস্ট মূল থিম গুলো শিখে রাখতেছি। তুমি এখন বলতে পারো স্যার আরো তো কিছু আছে। হ্যাঁ, আমরা আরো কিছু আলোচনার মধ্যে চলে যাবে। আমি শুধু বোঝাচ্ছি কিভাবে আমাদের বেসিক নলেজ গুলো নিতে হবে। একে তুমি আরো ভালো ভালো করে শীত যখন পাবে আরো পড়ার সুযোগ পাবে। এখন আমরা চলে যাব হচ্ছে একটু সবাই খুবই গুরুত্বপূর্ণ একটা অপশনে যাব এখন। সেটা হচ্ছে এই যে সেল বা কোষের কথা বললাম, সেল বা কোষ নিয়ে আমরা একটা থিম একটু দেখবো সবাই। একটু দেখে নাও, সেল বা কোষ। সেল বা কোষ কি, তোমাকে যদি একটু সহজ করে বোঝাই দিলে, একদমই একদমই বেসিক একটা কথা শিখো। সেল বা কোষ হচ্ছে দুটো জিনিস নিয়ে গঠিত। একটা হলো নিউক্লিয়াস, যেটা কেন্দ্রে থাকবে, আর একটা হচ্ছে সাইটোপ্লাজম। তোমার কিন্তু পড়া শেষ। যদি কোনো সময়ের জন্য তোমাকে একটা বুদ্ধি শিখায় যে কিছু সময়ের জন্য আমরা কোষ বলতে ধরে নিলাম ডিম, ডিম, তাহলে নিউক্লিয়াসটা হবে কুসুম।
আর এটা হবে সেই সাদা অংশ, প্রোটিন অ্যালবুমিন, যেটা সাদা অংশ। ক্লিয়ার কিনা বলো তো ভাই? থিমটা ক্লিয়ার কিনা? আমি কিন্তু কোষ আঁকবো, কিন্তু নাই কে তোমাকে মাথার ভিতর সেট আপ দেওয়ার চেষ্টা করতেছি। কিছু সময় যদি সেল মানে যে ডিম ধরি, তাহলে ডিমের কুসুমটা হবে নিউক্লিয়াস, আর বাইরের সাদা অংশ হবে হচ্ছে সাইটোপ্লাজম। মনে রাখতে হবে এটি হচ্ছে কোষে অবশ্যই থাকতে হবে। যদি কখনো বলে নিচের কোনটি অবশ্যই থাকতে হবে, তাহলে কিন্তু তুমি অবশ্যই দাগাবা সাইটোপ্লাজম। কারণ কি? কুসুম ছাড়া ডিম হইতে পারে, সাদা অংশ ছাড়া ডিম হইতে পারে, বিশ্বাস করা না করো। কেন? এখানে তো আমি কুসুমকে মিন করতেছি না, আমি নিউক্লিয়াসকে বলছি। যেমন আমি তোমাকে বোঝাই বলি, নিউক্লিয়াস নেই এরকম কোষ আছে। যেমন নিউক্লিয়াস নেই এরকম একটা কোষের নাম বলি, তুমি বলতে বললে আরবিসি, মানে আমাদের লোহিত রক্তকণিকা, যার মধ্যে কোনো নিউক্লিয়াস নেই। আবার একাধিক আবার একাধিক নিউক্লিয়াস আছে, এরকম উদাহরণ দিতে পারি, যেমন পেশি কোষ। পেশি কোষ তাহলে কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে, একটাও থাকতে পারে, নাও থাকতে পারে। তাহলে তুমি নিজেই বলতেছো কখনো বেশি থাকতে পারে, কম থাকতে পারে, একাধিক থাকতে পারে, নাও থাকতে পারে। তাহলে সেটা কখনো অবশ্যই থাকতে হবে এটা হতে পারে না। তাহলে অবশ্যই থাকতে হবে সাইটোপ্লাজম। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসবে নিচের কোনটি কোষের মধ্যে অবশ্যই থাকতে হবে, তাহলে তুমি অ্যান্সার করে আসবা সাইটোপ্লাজম। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে যদি বলে কোষের মধ্যে নিউক্লিয়াস নেই কি, তাহলে বলবা লোহিত রক্তকণিকা। অনেকগুলো নিউক্লিয়াস যুক্ত কোষের নাম কি, তুমি বলবা পেশি কোষ। আচ্ছা, এখন আমরা একটা কোষ আঁকবো, প্রাণী কোষ। দেখো একটা প্রাণী কোষ যদি আমরা আঁকি, সবাই এটা আঁকবা। একটু যদি তুমি একটা এরকম বড় বলের মতো আঁকো, এখানে এই জায়গাটা একটা পেছায় পেছায় এরকম অংশ আঁকবা। ঠিক এটার মাঝখানে আমাদের এইটুকু আঁকবা শুধু। সবাই এইটুকু আসো সবাই। আমি যদি তোমাকে বোঝাই বলি, যদি কোনো স্টুডেন্ট এতটুকু যতটুকু পড়েছে সেখান থেকে মাত্র একটা প্রশ্ন কমন পাবে, আর এইটুকু পড়লে দুটো প্রশ্ন। দেখো কিভাবে প্রশ্ন কোষ নিয়ে হতে পারে, নিউক্লিয়াস নিয়ে হতে পারে, সেন্ট্রিওল নিয়ে হতে পারে, মাইটোকন্ড্রিয়া নিয়ে হতে পারে, রাইবোজোম নিয়ে হতে পারে, গলজি বস্তু নিয়ে হতে পারে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে হতে পারে, কোনো না কোনো জায়গা থেকে তোমার ক্লিক করে। এরপরে আমরা এখানে একটা বাঁকা সাজের মতো একটা অংশ, সবাই জাস্ট এরকম করে। ছোটবেলায় তোমরা একটা আমের আটি বলে আমাদের একটা মিষ্টি ছিল, তোমরা এখন বুঝবা না, গ্রাম অঞ্চলে হলুদ রঙের 50 পয়সা করে দাম নিত, আমরা স্কুলে যে খেতাম, এরকম একটা মিষ্টির মতো ছিল। ঠিক আছে, আশা করি বিষয়টা ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, এটার নাম হলো মাইটোকন্ড্রিয়া, আমরা পরে যাবো। এরপরে এটা হলো, একটু খেয়াল করে দেখো, এই যে ট্রের মতো দেখতে, এটার নাম হলো গলজি বস্তু। ঠিক আছে, আর একটু খেয়াল করে দেখো, এখানে যে ছোট ছোট বিন্দু বিন্দু বলের মতো আঁকলাম, এগুলো হচ্ছে রাইবোজোম। আমাদের যেগুলো মেন মেন লাগে আর কি। এরপরে আমরা এখন যেগুলো আঁকবো, পাশাপাশি দুইটা করে দাগ দিবা। এই মাথাটাকে জাস্ট একটু ঘুরিয়ে দাও। ঠিক আছে, এটা জয়েন করিয়ে দাও, এর সাথে লাগে। এটার নাম হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা যদি কোষের মধ্যে জাস্ট এতটুকু আঁকি, তাহলেও কিন্তু অনেকগুলো পড়া শেখা হয়ে যাবে। দেখো, এটার নাম হলো কোষের পর্দা, বা আমরা বলি এটাকে প্লাজমা লেমা। লেমা শব্দের মানে হলো, সবসময় মনে রাখবা, মেমব্রেন বা লেমা শব্দের মানে হলো পর্দা। কখনো যদি কোনো জায়গায় লেখা থাকে এরকম যে মেমব্রেন, কোনো জায়গায় দেখতে পাইছো, বা লেমা থাকে সে সব, তাহলে বুঝবা এটা অবশ্যই বুঝিয়েছে পর্দা বুঝিয়েছে। ওকে, তাহলে তাহলে কোষের মধ্যে পর্দা আছে, এটা আমরা জানি। ঠিক আছে, আহ এটার নাম হলো মাইটোকন্ড্রিয়া, আমরা বিস্তারিত আলোচনা করব। মাইটোকন্ড্রিয়া, এটার নাম হলো গলজি বস্তু।
এটাকে শুধু নিউক্লিয়াস লিখে দিলাম, কারণ নিউক্লিয়াস নিয়ে আরো আলাদা করে পড়তে হবে, কারণ এর মধ্যে অনেক এই যে ক্রোমাটিন তন্তু, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার মেমব্রেন, এগুলো এত অল্প জায়গা দেখা যাবে। নিউক্লিয়াস খালি লিখে দিলাম নিউক্লিয়াস। ওকে, এটার নাম হলো রাইবোজোম। রাইবোজোম, এটার নাম হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রেটিকুলাম, দয়া করে যদি আমার কথাটা শোনো ভাই হিসেবে, এইটুক ভালো করে পড়ে যাও, তাহলে একটা প্রশ্ন আল্লাহ চাইলে কমন নিতে পারে। আমি বলছি না হবেই হবে, হতে পারে বলেছি। ও, আর একটা জিনিস রয়ে গেছে, এটার নাম হলো সেন্ট্রিওল। সেন্ট্রিওল, তুমি যদি বিগত সালে প্রশ্নগুলো একটু খেয়াল করে দেখো, বিগত 5 বছরের প্রশ্ন, তাহলে তুমি আমার সাথে বলতে বাধ্য হবা যে স্যার এখান থেকে প্রশ্ন আসে, এটা আমার বিশ্বাস। কারণ তুমি খেয়াল করো না, এখানে যে ক্রোমোজোম আছে, হয়তো বা তুমি পাবা না, ক্রোমোজোমের ভিতর আছে, হয় ক্রোমোজোম নিয়ে হবে, নাই ডিএনএ নিয়ে হবে, নাই আরএনএ নিয়ে হবে, সেটা তো এর মধ্যেই হবে। একজন শুধু একটু সাউন্ড করো, বিষয়টাকে ক্লিয়ার কিনা, চিত্রটা, যে কোনো একজন। জি স্যার। হুম, এখন তুমি দেখো, আমি তোমাকে কিন্তু বই থেকে, শীটের থেকে পড়াতে ছোট করে ফেলাচ্ছি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা পড়তে লাগবে 10 মিনিট, একটা প্রশ্ন কমন এসে যাবে। তাহলে তুমি কতটা গুরুত্ব দিয়ে পড়া উচিত তুমি নিজে বলছো। আঁকা শেষ বলো, নাহলে টাইম পাবো না, শেষ করতে পারবো না ক্লাস, বলো শেষ কিনা। শেষ। জি ওকে, আমাদের বিষয়টা আগে বুঝতে হবে। এখানে একটু জিনিস বলি আর কি, তাহলে তোমার আলোচনা গেলে ভালো হবে। একটা হচ্ছে মেমব্রেন বা পর্দা নেই, এই যদি তুমি দুইটা অঙ্গ আলাদা শিখে রাখো, একটা হলো সেন্ট্রিওল আর একটা হলো রাইবোজোম, বাকি সবগুলোর মধ্যেই তোমার কি থাকবে, পর্দা থাকবে। এখন আমি এই লাইনটা লিখে দিলাম, তুমি সাইড নোট রাখো বাকি কাজ, কারণ আমি তো অনেক কিছু লেখার সুযোগ পাবো না। আমি বলছি যতগুলো লিখেছি তাদের মধ্যে শুধু দুইজনের কোনো প্রাণী কোষের দুইটি অঙ্গের কোনো পর্দা থাকে না বা মেমব্রেন থাকে না, একটা হলো সেন্ট্রিওল, একটা রাইবোজোম, আর বাকিগুলো তো তোমার ওখানে আছে, আমরা বলবো, আলোচনা করবো। শুনে না, খুব মনোযোগ দিবে। তাহলে ফার্স্ট মেসেজ হচ্ছে আমরা মেমব্রেন নিয়ে একটু আলোচনা, প্লাজমা লেমা। সবাই ছোট ছোট করে লিখবা, দেখো কোনোদিন ভুল হবে না। প্লাজমা লেমা কি? তাহলে তুমি লিখবা বাহ্যিক আবরণ। কি লিখবা? বাহ্যিক আবরণ। কি করে? ভিতরের অঙ্গকে রক্ষা করে। বলো কথা আছে কিনা? নেই। ভিতরে যে অঙ্গগুলো আছে সেই অঙ্গগুলোকে রক্ষা করে। তুমি যদি বলো স্যার এটা উদাহরণ দেন, তো ভালো কথা, তুমি ডাইরেক্ট তোমার স্কিনের কথা চিন্তা করো, তোমার যে স্কিনটা আছে এই স্কিনটাই মনে করো প্লাজমা লেমা। তাহলে প্লাজমা লেমা কি করে? আমাদের বাইরের আবরণ বা ত্বক, সেটা ভিতরের অঙ্গকে রক্ষা করে। আশা করি এটুকু নিয়ে কোনো কথা থাকবে না। ক্লিয়ার কিনা? এখন আমরা আসবো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া নিয়ে তোমাকে ফার্স্ট যে মেসেজটা লাগবে, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার ভালো করে বুঝতে হবে কিন্তু, মাইটোকন্ড্রিয়ার যে মাইটোকন্ড্রিয়ার নামকরণটা করেছেন বিজ্ঞানী বেন্দা। বিজ্ঞানী বেন্দা নামকরণ করেছেন। এটাকে বলা হয়, তিনি বলেছেন, বেন্দা বলেছেন, এটার নাম হলো পাওয়ার হাউস অফ সেল। ওকে, এটা তুমি আমি বলিনি, উনি বলছে, বেন্দা বলছে। এখন তিনি এটাকে কি বলছে? পাওয়ার হাউস অফ সেল। দুইটা কথা বলা যায়, একটা হচ্ছে শক্তি ঘর, এটাকে বলা হয় শক্তি ঘর বা প্রাণ শক্তি। দুইটা নামে ডাকা যায়, একটা বলা প্রাণ শক্তি, একটা হচ্ছে শক্তি ঘর। ওকে, এটার মধ্যে অর্থাৎ এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রোটিন থাকে বা আমিষ থাকে প্রায় 73%।
ওকে, এটার মূল কাজটা কি? মূল কাজটা কি তুমি তো অলরেডি জেনে গেছো, শক্তি উৎপাদন করে। তার মানে এখানে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটিপি সিনথেসিস করা যায়। এটিপি সিনথেসিস বলো তো, মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা এনার্জি তৈরি করা যায়। সিনথেসিস শব্দের মানে হচ্ছে তৈরি। তাহলে এটিপি তৈরি করা যায় যদি কোথাও বলে, তাহলে বুঝবা যে এটা মাইটোকন্ড্রিয়া বুঝিয়েছে। বুঝাতে পারলাম? একটু বলো। বোর্ডের লেখা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি? না স্যার। ওকে, তাহলে এখানে আমাদের বেশি সময় নষ্ট করা ঠিকই হবে। এখন আমরা চলে যাবো হচ্ছে গলজি বস্তু বা গলগি বডি। গলগি বডি, কেউ বলে গলগি বডি, কেউ বলে গলজি বস্তু। এটার ফার্স্ট কাজ হচ্ছে, এটাকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। এখন বলো ট্রাফিক পুলিশের কাজটা কি? আমাদের যে ট্রাফিক পুলিশ গুলো আছে সেটা, এটার মূল কাজটা কি বলো তো ভাই? বিভিন্ন খাদ্য সার আছে না, খাদ্য সার বোঝো তো? খাদ্যের নির্যাস গুলোকে সঠিকভাবে সঠিকভাবে চলাচলে সহায়তা করা। আমি বলো ট্রাফিক পুলিশের কাজ কি? আমরা যারা রাস্তায় চলাফেরা করি তাদের চলাচলে সহায়তা করা। এখন যদি কেউ দুষ্টুমি করে, কেউ যদি দুষ্টুমি করে, অর্থাৎ কেউ এখানে যদি ক্ষতিকর কেউ চলে আসে, ক্ষতিকর কোড যদি চলে আসে, তাহলে কি করবে বলো? তাদেরকে প্রথমে থামাবে, মানে আটকাবে। তাদেরকে কি করা যায়, কি লেখা যায়? তাদেরকে, যেহেতু ট্রাফিক পুলিশ বলছে, তাদেরকে আটকানো হবে, আটকাবে এবং তাদের ক্ষেত্রে যদি ঝামেলা করে তাদেরকে ভক্ষণ করে খেয়ে ফেলবে, অর্থাৎ লাইক আস মেরে ফেলবে। এখন বলো তো ভাই বিষয়টা ক্লিয়ার কিনা? তাহলে আমাদের পরীক্ষাতে বলতে পারে গলজি বস্তু কি, তাহলে বলবা কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। 2 নম্বর কি? বিভিন্ন খাদ্য সার, মানে প্রয়োজনীয় বস্তু। খাদ্য সার বলতে কি বোঝায়? যেমন শর্করা ভেঙে তৈরি হবে তোমার গ্লুকোজ ফ্রুক্টোজ, তোমার প্রোটিন ভেঙে তৈরি হবে অ্যামাইনো অ্যাসিড, তোমার ফ্যাট ভেঙে তৈরি হবে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, বিভিন্ন হরমোন এনজাইম। এদেরকে সুন্দরভাবে যার যার লাইনে তাকে যাওয়ার সুযোগ করে দেবে। যদি হরমোন অন্য জায়গায় লাইনে যায় তারা থামাই দেবে। প্রোটিনের রাস্তা ছাড়া আর এক রাস্তায় চলে যায়, তাদেরকে থামাই দেবে। আমার কথাটা কি তোমরা ক্লিয়ার কিনা আগে তাই বলো। যার যে রাস্তায় যাওয়ার কথা সেই রাস্তায় না গেলে থামাই দেবে, আটকে দেবে। এই জন্য ট্রাফিক পুলিশ বলা হয়েছে। ট্রাফিক পুলিশ বলার কারণ হলো ফার্স্ট কাজ এটা। যেমন তুমি ধরো রিক্সা নিয়ে যাওয়ার কথা না, সেই রাস্তা দিয়ে ঢুকলেই ট্রাফিক পুলিশ কিন্তু তারে থামাই দেবে যে তুমি এই ভিআইপি রোডে ঢুকছো কেন। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে নিউক্লিয়ার। নিউক্লিয়াস একটু সহজ করে বলবো, জাস্ট আমি আরেকবার একটু চিত্রটা আঁকবো। এই নিউক্লিয়াসের মূল অংশ হচ্ছে 4টি অংশ নিয়ে গঠিত। পরীক্ষাতে চাইতে পারে একটি নিউক্লিয়াসের প্রধান অংশ কয়টি? 4টি। প্রথমটার নাম হলো নিউক্লিয়ার নিউক্লিয়ার মেমব্রেন। তোমাকে কি বলেছিলাম বলো ভাই? মেমব্রেন মানে কি? পর্দা। পর্দা। তাহলে এখন তুমি কিন্তু কিছু শব্দ আজকে শিকার করে তোমার বই পড়তে খুব মজা লাগে। তুমি এতদিন নিউক্লিয়ার মেমব্রেন টেনশন করো, এখন নিউক্লিয়ার মানে নিউক্লিয়াসের, মেমব্রেন মানে পর্দা, ইজিলি পেয়ে গেলে। এখন দেখো এটা চোখের মতো আঁকলাম। তুমি কি জানো নিউক্লিয় শব্দের মানে হলো নিউক্লিয়াস? ওকে, নিউক্লিয় মানে নিউক্লিওলাস, নিউক্লিয় পেয়ে গেলে। আর যে কোনো ঘনবস্তুর বাংলা হলো লাস, লাস শব্দের মানে হলো ঘনবস্তু। এখন তুমি বলো নিউক্লিয় মানে নিউক্লিয়াসের, লাস মানে ঘনবস্তু। নিউক্লিয়াসের মধ্যে ঘনবস্তুকে নিউক্লিওলাস। ঠিক আছে, এই যে আমি ফুটা ফুটা দিলাম, মানে তরল উপাদান দিলাম, এইটার নাম হলো নিউক্লিয় প্লাজম। তোমরা কি জানো কিনা আমি জানি না, প্লাজম শব্দের মানে হচ্ছে রস। প্লাজম মানে রস বা তরল উপাদান। তাহলে নিউক্লিয় মানে নিউক্লিয়াসের, প্লাজম মানে রস, পেয়ে গেলে। আর এই যে পেছানো সুতার মতো যে অংশটা, তুমি সারা জীবন এটা জানো, এটাকে আমরা বলি হলো ক্রোমোজোম, যেটা বংশগতীয় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। কি করে ভাই? বংশগতীয় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে।
বলো এইটুক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি? নাই? আছে? কথা বলতে হবে, আছে কিনা? না স্যার। আসো, তাহলে আমরা একটু ঝামেলা থেকে তোমাকে মুক্ত করে দিই। তোমরা কি জানো কিনা আমি জানি না, ক্রোমোজোম ভেঙে, আচ্ছা একটু সুন্দর করে লিখি। ক্রোমোজোম যেহেতু পড়লে তুমি এটাকে রেখে চলে গেলে আবার ভুলে যাবা, এই জন্য বলছি ক্রোমোজোম ভেঙে তৈরি হয় ডিএনএ অথবা আরএনএ। আর এই ডিএনএ ভেঙে ডিএনএ এর খন্ডাংশ হলো জিন। এইটা না জানার কারণে আমরা অনেকগুলো প্রশ্ন ভুল অ্যান্সার দিচ্ছি। কোথায় ক্রোমোজোম উত্তর হবে, কোথায় ডিএনএ উত্তর হবে, কোথায় জিন উত্তর হবে, আমরা এটা জানি। এখন আমাদের পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন আছে জেনেটিক ইনফরমেশনের একক আছে কিনা বলো। প্রত্যেক বইয়ে লেখা কি জানো, রেপ্লিকেশন বা ট্রিপলেট। আমার এটা কোর্সের জায়গা হলো, এইটা হলো জেনেটিক ইনফরমেশন। এটাকে আমরা এক বাক্যে কি বলতে পারি বলো তো ভাই? এটার আর এক নাম কি? জেনেটিক ইনফরমেশন। এইভাবে আইছে জেনেটিক ইনফরমেশন, ইনফরমেশন, ভালো করে বুঝো। তাহলে জেনেটিক ইনফরমেশনের মূল ভিত্তি কি? জিন। এখন তুমি 10টা বই খুঁজলে 10টার মধ্যে পাবা না হচ্ছে রেপ্লিকেশন। রেপ্লিকেশন শব্দের মানে কি? রেপ্লিকেশন শব্দের মানে হচ্ছে অনুলিপিকরণ, প্রতিলিপিকরণ, এর সাথে এটা জড়িত নয়। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে কখন আমি ক্রোমোজোম দাগাবো, কখন আমি ডিএনএ দাগাবো, কখনো আমি জিন দাগাবো, এই তোমার আলোচ্য বিষয়। ক্রোমোজোম, ক্রোমোজোম মনে রাখবা, ক্রোমোজোমের মধ্যে থাকবে নিয়ন্ত্রণ কথাটা। কি বুঝাতে চালাম আমি একটু বুঝাই বলি আগে পরে। এটার মধ্যে থাকবে ধারক ও বাহক। মূল উত্তর তোমাকে শিখাচ্ছি টেকনিক্যাল। ওই যে জেনেটিক ইনফরমেশন মানে কি? জেনেটিক মানে হলো তোমার দাদা, তার বাবা, তার বাবা, তার বাবা ইত্যাদি, জেনেটিক ইনফরমেশন। মানে জিনগত মানে বংশগতীয় ইনফরমেশন বহনের নিয়ন্ত্রণ করে ক্রোমোজোম, ধারক বাহক তোমার ডিএনএ। আর যদি বলে ভিত্তি, যেখানেই থাকবে ভিত্তি বা উপাদান বা খন্ডাংশ বা একক, তাহলে হবে জিন। বোঝো নাই? এমন একজন কথা বলো যে বোঝো নাই। জেনেটিক শব্দের মানে হলো বংশগতীয়। বংশগতীয় শব্দের মানে কি? তোমার দাদা, দাদার পরে বাবা, বাবার পরে তুমি, তোমার পরে তোমার সন্তান, কি এটাকে বলে জেনেটিক ইনফরমেশন। মানে তথ্যগুলো নিয়ে যাবে। যেটা নিয়ন্ত্রণ করবে সেটা ক্রোমোজোম, যেটা ধারণ বহন করবে সেটা হচ্ছে ডিএনএ, যেটা ভিত্তি উপাদান খন্ডাংশ একক সেটা হচ্ছে জিন। আর মানুষের মধ্যে জিন থাকে কতগুলো জানো? জিন থাকে 40,000। কয় হাজার? 40,000। 40,000 জিন থাকে। এই যে 40 কিন্তু আবার 80 মনে করেন, আর এক ঝামেলা দেবেন, এটা 40,000। স্যার একজন বলো যে স্যার আমি বুঝিনি। ক্রোমোজোমে দুইটা অংশ থাকবে স্যার, ডিএনএ অথবা আরএনএ, আর হচ্ছে জিন, তাই তো? আমি কেন আরএনএ কে টানিনি প্রশ্ন করো কেন? কারণ আরএনএ তো বংশগতীয় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের সাথে সংশ্লিষ্ট নয়। তাহলে স্যার এটা লিখলাম কেন? এটা লিখলাম হলো আমাদের যে প্রোটিন তৈরি করা কাজে লাগবে। প্রোটিন তৈরি যখন আমি একটু পরে দেখাবো, প্রোটিন তৈরির সময় এটা কাজে লাগাবো। মানে এটা তো আরেকটা কাজ আছে। জি স্যার, একটু বিষয়টা লেখার কি সময় ক্লিয়ার দিন। নয়? আমি যেটা শিখাচ্ছি ভাই, এটা তোমার পড়তে লাগবে 10টা বই খোঁজা লাগবে, 10টা বই। আমি তোমাকে জানাই রাখি, সব জায়গায় লেখা আছে জেনেটিক ইনফরমেশনের একক হচ্ছে রেপ্লিকেশন। তুমি নেটে সার্চ দিয়ে দেখো, কিন্তু সে জেনেটিক ইনফরমেশনটা কি তাই জানে। জেনেটিক ইনফরমেশন হচ্ছে এই যে জিন থেকে নেবে হলো ডিএনএ, ডিএনএ থেকে নেবে ক্রোমোজোম, ক্রোমোজোম হলো একজনের বাবা মা থেকে আরেকজনের বাবা মার সন্তানাদিতে নিয়ে যাবে। এইটার নাম হলো জেনেটিক ইনফরমেশন, যেটা ফারুক স্যারের বইয়ে পড়লে পেয়ে যাবো, বুঝছি স্যার। যেটা থিসিসে পড়ানো হয়, মাস্টার্সে পড়ানো হয়। মুছে দেবো, কথা বলো, নালে ক্লাস শেষ হবে না, আজান দিয়ে দিল। জি স্যার। সেকেন্ড স্যার। আচ্ছা আমরা যদি কিছু বেশি সময় ধরে পড়ি, তোমাদের কোনো সমস্যা আছে? আমি যদি একটু সময় দিতে পারি। না স্যার। স্যার আপনি আচ্ছা। সময় দিলে কোনো সমস্যা নেই। আমি তো ক্লাসে নেই হলো মাসে একটা দুইটা, আমার কত রিকোয়েস্ট করে নেয়। আমি তোমরা যদি ছুটাছুটি করো তাহলে আমি শিখাবো কাদের, এগুলো সমস্যা। দেখো আমরা যদি সহজ করে তাকাই, একটু মনোযোগ দিয়ে তাকাবো, খুব খুব গুরুত্বের সাথে কিন্তু তাকাবো।
ওকে, আমি এখানে তোমাকে যেটা লিখলাম একটু মনোযোগ দাও। ধরো আমি এটা লিখলাম ক্রোমোজোম, তোমাকে বোঝানোর সাথে জাস্ট ক্রোমোজোম নমুনা। এই ক্রোমোজোমকে আমি রেস্ট্রিকশন এনজাইম মানে ছুরি দ্বারা কেটে দেব, আমি পাইলাম এরকম আর পাইলাম এরকম। কারণ তুমি বলবা যে তারি স্যার যেটা 2 সূত্রক পাইলাম সেটার নাম কি? তাহলে সেটার নাম হলো ডিএনএ, যেটা 1 সূত্রক পাইলাম তার নাম হলো আর। ভালো করে বুঝতেছো? এইটার একটা খন্ডাংশ কেটে নেবা, এই খন্ডাংশটুকু কেটে নেবা, যার নাম হলো জিন। সহজ কথা। প্রত্যেকটা জিনের পেটের মধ্যে থাকবে হলো অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন। যদি জুম করে দেখায় তাহলে এরকম থাকে। বিস্তারিত একটু পরে বলতেছি। তাহলে তুমি যদি বলো স্যার তাহলে এটা দিয়ে কি তৈরি করবে? এটা দিয়ে প্রোটিন তৈরি করবে। প্রোটিন ছাড়া আমরা বাঁচবো না। দুইটা কাজ আল্লাহ নিরপেক্ষ করে দিচ্ছে। একটা একটা ক্রোমোজোমের একটা খন্ডাংশ দিয়ে তোমার বংশগতির ইনফরমেশন নিয়ন্ত্রণ করতেছে, আর একটা অংশ দিয়ে তোমার শরীরের প্রোটিনের ঘাটতি পূরণ করে দিচ্ছে। সে আল্লাহরে কতবার স্যালুট দেওয়া উচিত। এখন তোমার চিত্রের মাধ্যমে উপস্থাপন করে দেখালাম। তাহলে পেছানো সুতার মতো অংশের নাম ক্রোমোজোম। দ্বিসূত্রক হলে ডিএনএ, 1 সূত্রক হলে আরএনএ। ডিএনএ এর খন্ডাংশের নাম জিন, আর আরএনএ পরবর্তীতে তৈরি করে প্রোটিন। এটা হলো তৈরি, এটা হলো তৈরি, এটা হলো তৈরি। কোনো কনফিউশন আছে? কথা বলতে হবে, কোনো কনফিউশন আছে কিনা? নাই স্যার। ওকে, আমি কিন্তু একটু ডিটেল পড়াচ্ছি, তোমাদের মন খারাপ করো না। ডিটেল না পড়লে কিন্তু একদম মানে বিপদের সর্বোচ্চ পর্যায়ে তুমি চলে যাও। স্যার সমস্যা নাই, আর আমাদের ক্লাসগুলো তো রেকর্ড থাকে, কেউ যদি বুঝতে না পারে পরবর্তীতে আবার দেখতে পারবে। না না না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে ভালো কথা। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে ডিএনএ এর মধ্যে যে নাইট্রোজেন বেস থাকে এটা নিয়ে পরীক্ষাতে প্রশ্ন হতে পারে। মজার বিষয় হচ্ছে 2 জনের মধ্যে নাইট্রোজেন বেস থাকবে 4টি করে, ডিএনএ এর মধ্যেও 4টি করে, আরএনএ এর মধ্যেও 4টি করে। এটা হলো একটা বিষয়। আর মনে রাখার টেকনিক হচ্ছে আমি, তুমি, গরু, ছাগল। মনে থাকবে আমি, তুমি, গরু, ছাগল মানে অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন। ওকে, আমরা আরএনএ তে এসে পাবো আমি, নতুন তুমি, গরু, ছাগল। মজা পাইলে না? মজা পাবা এই জন্য তুমি মনে রাখবা ডিএনএ একটা ছেলে, সে বলতেছে আমি, তুমি, গরু, ছাগল, এটা আমাদের সংসার। হঠাৎ করে সে রাগ করে চলে গেল, তাহলে সে কি করলো? আরএনএ এসে মানে আরেকবার এসে সে কি করলো? ওই তুমির বদলে নতুন তুমি বসাই দিল। আলটিমেটলি বিষয় দেখো, পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে, বাকিগুলো মিল আছে, কোন জায়গাটা নতুনত্ব এসেছে? ওই যে তীর বদলে ইউ এসেছে, এটাই পরীক্ষার প্রশ্ন। বুঝাতে পেরেছি? অর্থাৎ টি এর পরিবর্তে কি আসছে বলতো ভাই? ইউ আসছে, ইউরাসিল আসছে। ওকে, ডিএনএ এর কিন্তু কোনো প্রকারভেদ নেই, পরীক্ষাতে চাইতে পারে যে ডিএনএ কত প্রকার। প্রকারভেদ নেই, কোনো প্রকারভেদ নেই ডিএনএ। কিন্তু আরএনএ এর কিন্তু 3টা প্রকারভেদ আছে। একটা হচ্ছে আরআরএনএ, একটা হচ্ছে এমআরএনএ, একটা হচ্ছে টিআরএনএ। এই 2টা জায়গা একটু মনে রাখবা, পরে কাজে লাগাবো। তাহলে আমি তোমাকে ছোট্ট সময়ের মধ্যে অনেক কিছু শেখানোর চেষ্টা করলাম। একটা হলো ডিএনএ এর নাইট্রোজেন বেস 4টি, আমি, তুমি, গরু, ছাগল, প্রকারভেদ নেই কার? ডিএনএ। সেকেন্ডটা বলেছি এটা আমি, নতুন তুমি, গরু, ছাগল, তীর বদলে শুধু ইউরাসিল বসে। এইটুক আশা করি ক্লিয়ার কিনা বলো আমাকে। জি স্যার। অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন এরকম পড়লে ভুলে যাবা। মনে রাখবা আমি, তুমি, গরু, ছাগল, আমি, নতুন তুমি, গরু, ছাগল। স্যার আর আমরা তুমি ব্যাপারগুলো বুঝতেছি। আমার মনে হয় এই ব্যাপারগুলা থিওরি আকারে লিখে দিলে ভালো হয়, কারণ আমরা হ্যাঁ বুঝতেছি ঠিক আছে, কিন্তু এগুলা হচ্ছে পরবর্তীতে আমরা আচ্ছা কিন্তু চিত্র আচ্ছা, আমি আকারে তোমাকে লিখতেছি না। তোমাকে একটু বুঝাই বলি, ভালো করে শুনবা। তুমি যদি আজকে একটা 9-এর বই কেনো, 10-এর বই কেনো, অনার্সের বই কেনো, মাস্টার্সের বই কেনো, সেখানে ম্যাক্সিমামই পাবা থিওরিটিক্যাল। আমি যে চিত্র এঁকে পড়াচ্ছি এটা তুমি পাবা না। আমি যে শীট তোমাদেরকে কোচিং থেকে শীট দেবে, এটা যেহেতু আমার কনসুলেশন করা, সেখানেও তুমি থিওরি পাবা কিন্তু তুমি বর্ণনা পাবা। সেই জন্য আমি মূল বেসিকের উপরে বেশি প্রেসার দিচ্ছি, যাতে করে তোমার 2টা লাভ হবে। এক হলো যে কোনো প্রশ্ন আসলে বুঝে আনসার দিতে পারবা, আর থিওরি তো তুমি যে কোনো জায়গা পেয়ে যাবে। থিওরি লেখাতে গেলে আর একটা সমস্যা বলি, থিওরি লেখালে কিন্তু ক্লাসের অর্ধেকই বাকি থেকে যাবে। সত্যি কথা বলতে তুমি আমার জায়গা থাকলেও এটাই করতে। আমি 1.5 ঘন্টা জায়গা 2 ঘন্টা পড়ালাম, কিন্তু তোমার পুরো শেষ করতে পারবে না, তখন তোমার এটা থেকে যাবে। আর আমি
বেসিকটা পড়াই দিই, তুমি নিজের মতো করে গল্পের মতো করে তাকায় থাকলেও দেখবা সব থেকে। যেমন আমি যদি এর বদলে যেমন অ্যাডেনিন না লিখলে কি হচ্ছে, তুমি কিন্তু এ ফর অ্যাডেনিন বুঝে ফেলতে, সি ফর কি থায়ামিন, দেখো এটা লিখে আমি সময় নষ্ট করতেছি। সি ফর গুয়ানিন, দেখো সি ফর সাইটোসিন, দেখো তুমি কিন্তু এটা না লিখলেও কিন্তু পরে পাইতে, বাট আমি যে বুদ্ধিটা শিখালাম আমি তুমি গরু ছাগল, এটা কিন্তু কোথাও পাবা না। ক্লিয়ার? কথাটা জি স্যার। ক্লিয়ার কিনা আগে বলো। ও, সেই জন্য আমি তোমাকে মেসেজটা ক্লিয়ার করার চেষ্টা করেছি। এখানে তো এগুলার আমার লেখা লাগে না, তাই না? শুধু ইউরাসিলটা লিখে দিলেই। সেটা তো বললাম, শুধু ইউরাসিল লিখে দিলেই হবে। জি স্যার। আমি কিছু টেকনিক ইউজ করি, দেখো বাকিগুলো রিপ্লেস করলে আমার কি সময়টা নষ্ট হয়ে যাবে। এখন তোমাকে একটা ম্যাজিক্যাল বিষয় দেখো, তোমরা কি বিষয়টা ক্লিয়ার হচ্ছে কিনা? আগে ক্লিয়ার হলে তোমার শান্তি, আমার শান্তি তো তোমার পরীক্ষা দিন তো আর খাতা যাবে না, পরীক্ষা দিন তো মাথা যাবে। দেখো ক্লিয়ার। একটা দেখা প্রো, এটা মজা জিনিস, এটা তোমার তো খুশিতে মনটা ভরে যাবে। এখন তোমার যেটা পড়াবে টপিকটা পড়লে খুশি তো তোমার সত্যি সত্যি মনটা ভরে যাবে। প্রথম প্রশ্ন হচ্ছে ক্রোমোজোম কত প্রকার? 2 প্রকার। আমরা দেখো এটা কিন্তু তুমি অ্যাজ ইউজুয়ালি বইয়ে খুঁজে পাবা না, নাকি তুমি পড়বা অন্য স্টাইল। তাহলে ক্রোমোজোম হলো 2 প্রকার। ওকে, একটা হলো অটোজোম, একটা কি জোম? অটোজোম। আর একটা কি? সেক্স ক্রোমোজোম। বুঝতেছো কিনা আমাদের বললো? আমি কিন্তু বলিনি ক্রোমোজোম কতটি, এই কাজটা যারা করতে যাবে তারা করবে পরীক্ষাতে ভুল। তুমি আগে শিখবা ক্রোমোজোম কত প্রকার। আচ্ছা, তাহলে অটোজোম কতটি? অটোজোম হচ্ছে 44টি। ভালো কথা। তাহলে সেক্স ক্রোমোজোম কয়টি? 2টি। এখন তুমি বুদ্ধি করে বলো তো, তাহলে ক্রোমোজোম কয়টি? দেখি তোমার বুদ্ধির খেলা বলো। 2 46টি। প্রকার, একটা হ্যাঁ, ইয়েস, 44 প্লাস 2 সমান 46টি। এটা নিয়ে বিতর্ক কিসের আমার একটু বলো। এখানে টেকনিক্যালি একটা শব্দ ব্যবহার করা হইতে পারে, সেটা হচ্ছে মানব দেহ। এটা মানব দেহেরই তো ঘটনা। আমরা মানব দেহ বলতে একটা দুঃখের কথা তোমাদের শোনায়, অনেকে মানব দেহ বলতে গেলে দেহ বোঝে। ভাই মানব দেহ বলতে কোনোটা বাদ দিয়ে বোঝাইছে? কথা বুঝলে না? কিন্তু কিছু কথা আমি মুখে আসতেছে বলতে পারতেছি না, তাদের প্রতি রাগ করে বলতে পারছি। আমার পুরো বডিটা মিলেই তো মানব দেহ, নাকি কোনোটা বাদ দিয়ে? কোনোটা বাদ দিলে কি সবকিছু আমি মিলে। মানব দেহ হবো? তাহলে কিছু কথা আমি উল্লেখ করিনি, তোমরা ডট 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 দিছি, বুঝে নিয়ে কথা। তাহলে মানব দেহ বলতে ফুল মানুষটাকে বুঝিয়েছে, সেইটা নিয়ে আলোচনা করছি। ওকে, ভালো কথা, আশা করি এটা নিয়ে আর কথা থাকবে না। এখন এই দুটা কি করে, এই দুটা হলো এক্স আর এক্স যদি হয় তাহলে হবে মেয়ে, আর এক্স আর ওয়াই মিলে হয় ছেলে। আর এটার জন্য দায়ী থাকবে বাবা, দায়ী থাকবে বাবা। কেন দায়ী থাকবে বাবা আমি বলে দেবো একটু পরে। বোর্ডের বোর্ডের টুকু নিয়ে কারো কোনো কনফিউশন আসলে কথা রেসপন্স করো, কোনো কনফিউশন থাকলে রেসপন্স করতে পারো। আচ্ছা, জীব দেহে এ পাশে লেখো ক্রোমোজোম, তাহলে তোমাদের কনফিউশন দূর হয়ে যাবে। এই যে জীব দেহ মানে কি বুঝাইছে বলো? জীব দেহ মানেই তো, জীব দেহ বলতে মানব দেহ, গাছের দেহ, মাছির দেহ ইত্যাদি। তাহলে যেমন আমি যদি বলি মাছির দেহে, কারণ মাছির দেহে বলতে কি কি বুঝাইছে? মাছি বুঝিয়েছে। তাহলে এদের ক্রোমোজোম সংখ্যা থাকবে 12টি। তাহলে ধানের গাছে, ধান গাছ বা ধান গাছে যে যাই বলো, তাহলে থাকবে 24। বিষয়টা আমি কি তোমাদের বোঝাতে পারছি কিনা আমাকে একটু বলো। জি স্যার, বুঝলাম। ওকে, যেমন আমি যদি বলতাম যে বিড়ালে কয়টা থাকবে, বিড়াল মানে বিড়াল দেহে, তাহলে 38টি। ওই দেহে কথা থাকার কারণে হলো অনেকে ঝামেলায় পড়তেছে, বুঝছো? আর ভেড়া, ভেড়া মানে ভেড়ার দেহে কয়টা থাকবে, তাহলে 54টি, তাই না? তাহলে এই এই মেসেজ গুলো যদি 4-5টা তুমি নিয়ে নাও তাহলে ইজিলি তোমার মনে থাকার কথা। এখন যদি বলো স্যার যে আহ
38-এর পরে ভেড়াটা একটু পরে লিখি, আগে লিখি মানুষ, যেহেতু আগে একবার বলেছিলাম মানব দেহে হলো 46টি, আচ্ছা 23 জোড়া। তারপরে ভেড়া, ভেড়ার হলো কয়টা বললাম? 54টি। আর গরু ছাগল কয়টা রে ভাই বলো তো? গরু ছাগলে 60টি করে। এখন তোমার দেখো মোটামুটি আমাদের কিন্তু পারা যায়, এইটুক দিয়ে পারা যাবে, তাই না? আহ কুকুর মুরগি 78টি করে। হ্যাঁ, দেখো শেষ হয়েছে কিনা, শেষ লেখা শেষ। কবুতর 80টি। এইটুক শিখে রাখলে দেখা যাবে কমন এসে যাবে। তাহলে এগুলো আমাদের টেক্সট বুকের ম্যাক্সিমাম আলোচ্য বিষয়, তো তাহলে এর মধ্যে দাও মাছি 12, ধান 24, বিড়াল 38, মানবদেহ 46, ভেড়া 54, গরু ছাগল 60, কুকুর মুরগি 78, কবুতর হলো 80। ওকে, ভালো কথা। তাহলে আমরা ক্রোমোজোম নিয়ে মোটামুটি একটা আলোচনা শেষ করলাম। স্যার ধান কি জীব? ধান কি জীব না? মেজাজ খারাপ করার কথা বলে না। জীব মানে কি? এই জীব মানে কি? জীব মানে প্রাণী আর উদ্ভিদ মিলেই তো জীব, নাকি এখনো বোঝো নাই? জীব বিজ্ঞান মানে কি? উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞান মিলেই তো জীব বিজ্ঞান। আমি কি জোড়ো বলেছি কোনো জায়গায়? আমি কি জোড়ো বলছি? তুমি একটু জোড়ো চিন্তা করে ফেলাইছো। উদ্ভিদ তো জীবের অন্তর্ভুক্ত, জোড়ো তো আলাদা বিষয়। যে কথা বলছিলে ক্লিয়ার কিনা? স্যার ক্লিয়ার। ওকে, প্রশ্ন করবা, প্রশ্ন করলে কিন্তু আমি কিছু বলবো না, আমি এমনি দূরে একটা কথা বলি, সেটা ভিন্ন বিষয়। দূরে একটা কথা বললে যে তুমি প্রশ্নই করবা না, রাগ করবা, এটা হবে না কিন্তু। হ্যাঁ, আর একটা জিনিস দেখবা। শুনতে পাচ্ছি। স্যার কবুতর তো অনেক ছোট না, এদের ক্রোমোজোম এত বেশি কেন স্যার, একটু না না বুঝিয়ে না, বলবেন? শোনো 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 শোনো, একটা কথা বলি। ক্রোমোজোম তো আর বেশি জায়গা লাগে না, এটা ছোট্ট একটা বিষয়, এটা ফুটার মতো। আল্লাহ ওইটাকে দেশে আসলে সৃষ্টির কিন্তু অনেকগুলো কাহিনী আছে। জান্নাত, আমি তো এটা নিয়ে আমার 4টে ক্লাস লাগবে। পৃথিবীতে আমাদের এনে আসার কথা ছিল না, কেন আসলাম? এটা একটা জান্নাতি পাখি, কবুতরের বিষয় নিয়ে, সাপের বিষয় নিয়ে অনেক কাহিনী আছে, ওইটা আমরা এখন না যায়। আল্লাহ কোনো প্রাণীকে কম বেশি দিতে পারে, এটার কারণে যে বড় ছোট হইলে যে কুকুর তো অনেক বড়, তাই না? তাহলে এইটার সাথে কবুতর ছোট, এটার সাথে ওইটা জেনেটিক্যালি বিষয় মিলানোর দরকার। কিছু আছে মনে রাখাটাই বেস্ট। আর যদি দিন আলোচনা করতে, পরে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, পরে কথা বললে আমি তোমাকে ভয়েস দিয়ে পাঠাই দিই। আমি তোমাদের নাম্বার তো দিয়ে রাখছি, কোনো কনফিউশন থাকলে এখানে হোয়াটসঅ্যাপ দিবা, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি তোমাকে ভয়েসে অ্যান্সার দিয়ে দেবো। তাহলে তোমার তো এখানে আর মন খারাপ হচ্ছে না যে স্যার আমি অনলাইনে ক্লাস করি, তাই বলে তো আমি আপনার সাথে যোগাযোগ করতে পারছি না, সেটা তো আমি বলি। তুমি এখানে দিলেই তো তুমি অ্যান্সার পেয়ে যাও, যে কোনো কনফিউশন থাকলে। ওকে স্যার। ওকে, এখন কি আমরা নামাজের ব্রেক দিয়ে আবার শুরু করব, নাকি একটা না 10টা মিনিট পড়াই শেষ করবো, তাই বল? স্যার 10 মিনিট পড়ায় দেন। আর আমি জানতে চাচ্ছিলাম স্যার, ওই যে জীব দেহ বলতে তো যাদের জীবন আছে তারাই তো জীব। এখন ধান গাছের কি হ্যাঁ, জীব আছে, উদ্ভিদের জীবন আছে উদ্ভিদের কিনা? উদ্ভিদের উদ্ভিদের জীবন আছে না? উদ্ভিদের প্রাণ আছে, কে আবিষ্কার করছে? জগদীশ চন্দ্র বসু। জগদীশ চন্দ্র বসু। এইসব কথা এখন বললো না রে ভাই, এটা ছোটবেলার কথা। এখন আমি কাজে যাই। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্যার আমার মনে হয় উনি জুওলজি আর বোটানিকে এক করে ফেলছে। হ্যাঁ, কিন্তু আমি তো তোমাকে একটু সহজ করে বলি, আমি যেহেতু ক্রোমোজোম পড়াচ্ছি, ক্রোমোজোম তো একটা আলোচ্য বিষয়ের মধ্যে কয়েকটা টেনে নিয়ে আইছি, কিন্তু ক্রোমোজোম তো আমি দয়া করে বলতেছি আমাদের মূল হলো জুওলজির, কিন্তু আমাদের তো বায়োলজিরই একটা পার্ট। তা আমরা শুধু উদ্ভিদকে মনে রাখবো, উদ্ভিদ আর প্রাণী মিলে হলো জীব। আমি তো হেডিং লাইন তার প্রাণী লিখিনি, যে আমি ভুল করেছি, আমি তো লিখছি জীব। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমি যদি প্রাণী দেহ লিখতাম, সেখানে আমি ধানের কথা লিখতাম না। বিষয়টা কি ক্লিয়ার? জি জি স্যার। স্যার। কনফিউশন মনে হলে ধানটা কেটে ফেলাই দাও, দিয়ে উপরে প্রাণী দেহ লিখে রাখ। আমার নাম শুনলেই তো অনেকে ভুল করে না, তুমি জানো? তুমি তো ক্লাস করতেছো, বুঝতেছ না। আজকে একদিন 2 দিন করলে বুঝবা না। লেখো। অনেকে তোমার একটু খেয়াল করে দেখো, তুমি তো অনলাইনে বহু ক্লাস করবা, অনলাইনে বহু ক্লাস করবা না, সত্যি করে বলো। তোমার আমার ক্লাসগুলো তোমাদের হৃদয়ে গেঁথে না থাকে, আমার এই বই। আচ্ছা, এন্ডোপ্লাজমিক শব্দের মানে কি ভালো করে বোঝো। এন্ডো মানে ভিতরে, প্লাজমিক মানে প্লাজমার সাথে যুক্ত, রেটিকুলাম মানে সূক্ষ্ম নালী।
এখন এন্ডো মানে ভিতরে, এটা তো তোমরা জানো। এপি মানে সবসময় মনে রাখবা, এপি শব্দের মানে হলো বাইরে, মনে থাকবে এপি। মেসো শব্দের মানে হলো মাঝখানে, মাঝখান। আর এন্ডো শব্দের মানে হলো ভিতরে, মনে থাকবে কথা, কথা বললেও জি কিন্তু। স্যার। এখন দেখো, আমরা যদি বলি আমের, আমরা কোন অংশ খাই আমের? মেসো খাই, এপি খাই, না এন্ডো খাই? তুমি কি আমের কাবার খাও, না বিসি খাও, না মাছের আমের মাংসটা খাও? মাংসটা মেসো স্যার। খাই ঠিক। ঠিক আমরা যদি এটা, তাহলে আমরা সবসময় জাস্ট একটু উদাহরণস্বরূপ বোঝানোর চেষ্টা করলাম, দেখ এটা আমার মূল কথা না। তাহলে এন্ডোডার্ম হচ্ছে অভ্যন্তরীণে থাকবে। এটার মূল কাজটা কি, যে মনে রাখবা সবসময়, প্রয়োজনীয় বস্তুর, লিখে রাখো, প্রয়োজনীয় বস্তুর আদান প্রদানে সহায়তা, সহায়তা। এটা হলো দুই প্রকার, এক মসৃণ, মসৃণ, দুই অমসৃণ। সত্যি করে বলবা, আমারে খুশি করার জন্য না, সত্যি করে বলো তো, আমরা যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলা এঁকেছিলাম তখন আমি এরকম এঁকেছিলাম কিনা, সত্যি করে বলবা। দেখো এরকম এঁকেছিলাম, এরকম এঁকে এর সাথে এন্ডো মানে ভিতরের সাথে লিঙ্ক করে দিছিলাম রেটিকুলাম। আচ্ছা, একটার মধ্যে ফোঁটা ফোঁটা দিছিলাম, মনে আছে কিনা? তার মানে যেটার মধ্যে ফোঁটা ফোঁটা দিয়েছি এর মধ্যে মানে হলো এটার গায়ে প্রোটিন লেগে আছে, রাইবোজোম লেগে আছে। ফোঁটাগুলো কি বলতো ভাই? রাইবোজোম। তাহলে রাইবোজোম যেগুলোর গায়ে লেগে থাকে সেটা হলো অমসৃণ, আর যেটা লেগে থাকে না সেটা হলো মসৃণ। আচ্ছা, আমাদের ত্বকের উপরে যদি ছোট ছোট কিছু ফোঁটা ফোঁটা ওঠে, তাহলে তোমার ত্বক অমসৃণ, আর যদি না ওঠে তাহলে মসৃণ। তাহলে এখানে যে লেগে আছে সেগুলোর নাম হচ্ছে রাইবোজোম। তাহলে রাইবোজোম লেগে থাকলে তাকে আমরা বলি হচ্ছে অমসৃণ, আর না থাকলে বলি হলো মসৃণ। ক্লিয়ার? জি স্যার। কথা কি ক্লিয়ার? ওকে। এখন একটা কথা লিখবা, সেটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোমের প্রথম কথা হচ্ছে এটা হলো প্রোটিন তৈরির ফ্যাক্টরি, মনে থাকবে, প্রোটিন তৈরির ফ্যাক্টরি। ভাই মনে থাকবে কথাটা, প্রোটিন তৈরির ফ্যাক্টরি, প্রোটিন তৈরি করে। কিভাবে প্রোটিনটা তৈরি করে একটু দেখেন। রাইবোজোমের ভিতরে থাকে দুইটা জিনিস। রাইবোজোমের ভিতরে কি থাকে দেখ, রাইবোজোমের ভিতরে থাকে হলো আরএনএ থাকে। কি থাকে বলতো ভাই? আরএনএ। 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 কিন্তু আমি তোমাকে একটু সংক্ষেপ করার জন্য বলতেছি, মূলত এটা এমআরএনএ তে কনভার্ট করে, এই এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করে। এই যে এমআরএনএ থেকে যে প্রোটিন তৈরি করা হলো, এই কাজটা করে দেয় হচ্ছে রাইবোজোম। আমাদের প্রকৃত কোষে রাইবোজোম থাকে 80S, অর্থাৎ সাইজ নাম্বার 80। এইরকম হলো ক্রোমোজোম গুলো, সরি রাইবোজোম গুলো থেকে। এটা কিন্তু 80 ইংরেজিতে লিখেছে। আর অপ্রকৃত কোষে থাকে হলো 70S, অর্থাৎ যারা অপ্রকৃত কোষ তাদের রাইবোজোমের সাইজ হচ্ছে 70। আর আমাদের দেহে যেগুলো থাকে সেগুলো 80 সাইজের একটা থাকে। এখন ভালো করে বুঝবা, যেটা এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করে, যার নাম হলো ট্রান্সলেশন। ট্রান্সলেশন একটু জাস্ট লিখে রাখা, আর কিছু। তাহলে আমরা বলেছিলাম রাইবোজোমের কাজ হচ্ছে মূলত কি তৈরি করা? আমার একটু অ্যান্সার দাও। প্রোটিন তৈরি করা। তাহলে প্রোটিন তৈরি করতে পারে, এই জন্য বলা হয় প্রোটিন তৈরির ফ্যাক্টরি। আর প্রক্রিয়াটার নাম হলো ট্রান্সলেশন। আর এটার কিন্তু কোনো পর্দা থাকে না, যেটা আগে আমরা বলে দিয়েছি, কোনো মেমব্রেন বা পর্দা থাকে না। এটা অসংখ্য ছোট ছোট আকারে ভিতরে থাকে। ক্লিয়ার? আর যদি এটাকে জুম করে দেখো তাহলে দেখতে একটা কলসির মতো মনে হবে। জুম করে দেখলে কিসের মতো মনে হবে বলতো ভাই? যে কোনো একটি রাইবোজোমকে যদি আমরা মাইক্রোস্কোপে দেখি তাহলে কিসের মতো দেখা যাবে? তখন তুমি কি বলবা? বলো কলসের কলসির মতো। মতো। বলো কিসের? কলসের মতো। আমরা কিন্তু যখন খালি চোখে দেখবো তখন আমরা বিন্দু বিন্দু দেখবো, জুম করে দেখলে কলসির মতো পাবো, যেটা সাইজ হচ্ছে 80S। ক্লিয়ার? এখন আমরা একটু দেখবো, ছোট্ট করে একটু দেখবো বায়োডাইভার্সিটি। একটু লিখে নাও, দুইটা টপিক, 2 মিনিট করে লাগবে, একটু দেখো। এটা হচ্ছে বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি হচ্ছে ভালো করে বুঝবে, বিজ্ঞানী হ্যামিল্টনের মতে, ভালো করে শুনবে, এটা একদম পৃথিবীর শ্রেষ্ঠ সংজ্ঞা হচ্ছে, আমি ডট ডট দিলাম মানে বায়োডাইভার্সিটি, নাকি লিখে দেবো বুঝতেছি না, তাড়াহুড়া করার জন্য বলছি।
biodiversity is the variety of life. মনে থাকা উচিত। পরীক্ষাতে প্রশ্ন করতে পারে যে এরা প্রধানত কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে অ্যানিমাল ডাইভার্সিটি, আর একটা হচ্ছে প্লান্ট ডাইভার্সিটি। দেখো বিষয়টা ক্লিয়ার কিনা। বলছে পরীক্ষাতে এরকম বলতে পারে যে বায়োডাইভার্সিটি কিন্তু একটা নবায়নযোগ্য শক্তি। কি শক্তি ভাই? নবায়নযোগ্য শক্তি, কারণ এটা পৃথিবী থেকে কোনোদিন শেষ হবে না। তাহলে বায়োডাইভার্সিটি একটা নবায়নযোগ্য শক্তি। এটার গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন বিজ্ঞানী হ্যামিল্টন। বায়োডাইভার্সিটি ইজ দ্য ভ্যারাইটি অফ লাইফ, প্রকারভেদ 2 প্রকার, অ্যানিমাল ডাইভার্সিটি এন্ড প্ল্যান্ট ডাইভার্সিটি। অর্থাৎ তোমার আমার মধ্যে যে বৈচিত্র্যতা রয়েছে সেটাকে বলা হয় জীব বৈচিত্র্যতা। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? এখন আমাদের একটা জিনিস একটু জেনে যাওয়া দরকার, সেটা হচ্ছে খুব মনোযোগ দিয়ে, সেটা হচ্ছে তোমরা এটা জানো কিন্তু শ্রেণীবিন্যাস বা আমরা যারা একটু শোধ লিখি দ্বিপদ ও ত্রিপদ নামকরণ পদ্ধতি, এটাকে আমরা বলি শ্রেণীবিন্যাসকরণ। কি বলি ভাই? শ্রেণীবিন্যাসকরণ। শ্রেণীবিন্যাসকরণ। আমি সহজ বাংলাতে কনভার্ট করি। কে বললো এই কথাটা? ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস কত সালে বললো? সুইডেনে বললো, 1758 সালে বললো। কি বললো? বললো আমরা দ্বিপদ নামকরণ ত্রিপদ নামকরণ এমনিতে পাবো না, আমাদের লাগবে হলো টেক্সা। কি লাগবে ভাই বলতো? টেক্সা। আমরা আগেই দ্বিপদ নামকরণ ত্রিপদ নামকরণে যাব না। টেক্সাটা কি আমি তোমাকে একটু দেখাই। টেক্সা হচ্ছে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। দেখো তো লেখা হয়েছে কিনা? এইটাকে বলা হয় টেক্সা। তাহলে একটি দ্বিপদ বা ত্রিপদ নামকরণের সবগুলো ধাপকে একত্রে টেক্সা। আমি কিন্তু সংজ্ঞাও পাশে বলে দিচ্ছি। কিন্তু কি বলেছি? এইটার দ্বিপদ বা ত্রিপদ নামকরণ আর একটা নাম আছে, বৈজ্ঞানিক নাম। কি বলে ভাই? কি বলে বলো তো একজন? বৈজ্ঞানিক নাম বলে। বৈজ্ঞানিক নাম, সায়েন্টিফিক নেম। তাহলে বৈজ্ঞানিক নাম বলো, ত্রিপদ নাম, দ্বিপদ নাম, শ্রেণীবিন্যাসকরণ একই শ্রেণী, সিনোনিম হওয়া যায়। তাহলে বলতেছে এইটার টেক্সা তাহলে কয়টা? 7 টেক্সা। 7 টেক্সা। দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7। এখন নতুন করে একটা জিনিস তৈরি হয়েছে, ভালো করে বুঝবো। এখন আমি কি এটা মুছে দেবো? মুছে দেবো কিনা বলো, এইটুকু যদি শেষ হয়। আচ্ছা, ফাইলাম শব্দের বাংলা হলো পর্ব। কিছু লিখে নিতে পারো। পর্ব, পর্ব হলো, ভালো করে শুনবা, এককোষী পর্ব হলো 1টি, আর বহুকোষী পর্ব হলো 9টি। এককোষী পর্ব হলো 1টি, বহুকোষী পর্ব হলো 9টি। মূলত বহুকোষী পর্বকেই মূল পর্ব হিসেবে বিবেচনা করা হয়। তাহলে যদি বলে পরীক্ষাতে পর্বের সংখ্যা কয়টি এই পৃথিবীতে বা প্রাণী জগতে, তুমি বলবা 9টি। কিন্তু যদি বলে সর্বমোট কয়টি, সর্বমোট, তাহলে বলবা 10টি। সর্বমোট না বললে বলবা 9টি। এখন আমরা আসবো একটা মজার বিষয় দেখেন। এখন একটু তুমি খেয়াল করবা, খুব মনোযোগ দিয়ে, কিন্তু একটা ঝামেলা আছে। আমরা একটা বৈজ্ঞানিক নাম লিখতেছি, হোমো সেপিয়েন্স। আমি 2টা বৈজ্ঞানিক নাম লিখবো। এটা হলো মানুষের বৈজ্ঞানিক, আর একটা লিখবো আধুনিক বৈজ্ঞানিক, আধুনিক মানুষের বৈজ্ঞানিক। হোমো সেপিয়েন্স, সেপিয়েন্স। তোমরা এটা জানো কিনা আমি জানি না, তোমাদেরকে আমি বোঝানোর স্বার্থে বলতেছি। আশা করি তোমার যারা বায়োলজি ছাত্র আছে তাদেরও উপকার। যখন 2টা নাম থাকবে তখন তাকে বলা হয় দ্বিপদ, আর যখন 3টা
পদ থাকবে তখন তার নাম হলো ত্রিপদ। এটা হলো মানুষ, এটা হলো আধুনিক মানুষ। তুমি যদি বলো যে স্যার এটা কোথায় পেয়েছেন, রেফারেন্স কি? ইভলিউশন অফ হিউম্যান, পৃষ্ঠা নাম্বার 7 শেষের দিকে দেওয়া আছে। ইভলিউশন অফ হিউম্যান, আবারও বলছি ইভলিউশন অফ হিউম্যান, ইংলিশ বইটা, এটা অনেক ইউনিভার্সিটিতে দেওয়া আছে, এটা 7 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে। তাহলে মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমোসেপিয়েন্স, যেটা হচ্ছে দ্বিপদ নাম। এটা কি পদ বলো তো ভাই, সবাই বলবা এটা কি পদ? দ্বিপদ। এটা কি পদ? ত্রিপদ। আচ্ছা, এখন এইটুকুর নাম কি? এইটুকুকে বলা হয় গণ, এইটুকুকে বলা হয় প্রজাতি। তাহলে প্রথম অংশের নাম হলো গণ, দ্বিতীয় অংশের নাম হলো প্রজাতি, তৃতীয় অংশের নাম হলো উপপ্রজাতি। মনে থাকবে কিনা বলো? তাহলে যে কোনো প্রথম অংশের নাম কি? গণ। দ্বিতীয় অংশের নাম কি? প্রজাতি। তৃতীয় অংশের নাম কি? উপপ্রজাতি। বিষয়টা ক্লিয়ার কিনা আমি সত্যিকারেই তোমাদের বুঝাতে পারলাম কিনা আমি জানি না, সত্যি করে বল। যদি বলে একটি বৈজ্ঞানিক নামের প্রথম অংশকে কি বলা হয়, কথা বলো। গণ। গণ। দ্বিতীয় অংশকে? প্রজাতি। তৃতীয় অংশকে? তৃতীয় অংশকে? উপজাতি। আচ্ছা, পৃথিবীতে তৃতীয়র পরে আর কোনোদিন হয়েছে? নাই, পৃথিবীতে আজ অব্দি হয়নি, মৃত্যুর আগে আর হবে না। তাহলে তোমার যেটা আর কোনোদিন হবে না, তাহলে তোমার এইটা নিয়ে আর কনফিউশন থাকলো না। তুমি বলতে পারো, যেমন অনেক সারা পড়ায় বলে যে এর পরে এটা চেঞ্জ হইতে পারে তথ্যটি। ভাই এই তথ্যটি আজ জীবনে আল্লাহ বলেছে অত্যাধুনিকের পরে তোমার কিয়ামত অবধারিত। তাহলে আমাদের যদি পরীক্ষাতে বলে প্রথম অংশের নাম বলবা গণ, সেকেন্ড অংশের নাম প্রজাতি, থার্ড অংশের নাম উপপ্রজাতি, যদি বলে ফোর্থ অংশ বলবা ফোর্থ অংশ, বলে পৃথিবীতে কিছু নেই। স্যার গণর ইংরেজিটা কি? জেনাস। গণ শব্দের মানে হচ্ছে জেনাস, প্রজাতি শব্দের মানে হচ্ছে স্পিসিস, স্পিসিস। উপপ্রজাতি মানে হচ্ছে সাব স্পিসিস। আর কিছু? ইয়েস স্যার। আর কিছু? যে কোনো প্রশ্ন থাকলে মন খারাপ করবে না, আমারে করবা, আমার একটা অনুরোধ থাকবে, না পারলে হোয়াটসঅ্যাপে করবা, তাও করবা। আমার এটা একটা মেসেজ দিয়ে গেলাম। আর 1 মিনিটে ক্লোজ করে দিচ্ছি পড়া। সেটা হচ্ছে একটু একটু কয়েক সেকেন্ড আর কি। সেটা হলো তোমার হলো টিস্যু বা কলা। এইটুকু বলে আমাদের সিলেবাসটা শেষ হবে, নাহলে আমার প্রশ্নটা থেকে যাবে। টিস্যু বা কলা নিয়ে আমি তোমাকে একটু 1 মিনিট একটু দেখো। টিস্যু বা কলা নিয়ে আমি তোমাকে একটু সহজ করে বলি। এই টিস্যু বা কলার প্রথম শর্ত হচ্ছে 3টা। অনেকগুলো কোষ হতে হবে, অনেকগুলো কোষ হতে হবে, কোষ একসাথে অনেকগুলো হতে হবে, তাদের আকৃতি বা চেহারা একই হতে হবে, আর একই কাজ করতে হবে। তুমি সত্যি করে বলবো, আমাকে খুশি করার জন্য না। কোনোদিন কি কলা গাছে কলা ধরে থাকা অবস্থায় দেখেছো কিনা কেউ একজন? একদম কলা কাটো না, একদম গাছে ধরে আছে, দেখছো কখন? জি স্যার। আচ্ছা, আমি বলো কলা কি পুরো গাছের যে কাঁধি থাকে সেখানে একটা থাকে না অনেকগুলো থাকে? অনেকগুলো স্যার। অনেকগুলো। আকৃতিতে মিল আছে নাকি নেই? আচ্ছা স্যার। কলা যদি কলা উপরে থেকে নিচের থেকে মাঝের থেকে যেখানে খায়, কাজ কি এক করবে না ভিন্ন করবে? একই কাজ। একই করবে। আর তাহলে কেন আমি বই পড়বো? আমার এটা বলো। কলা তো দেখলেই হয়ে যায়, কলা গাছে ধরে থাকা অবস্থা একবার দেখলেই হয়ে যায়, এটা নিয়ে পড়ে পাগল হয়ে যাচ্ছে। এখন দেখো প্রকারভেদ নিয়ে পড়াই, তাহলে আর কোনোদিন বলবা না। এটা থেকে একটা প্রশ্ন কমন হতে পারে এবছরে, বিশেষ করে খুব জরুরি। 2, 3, 4, এটা মজার জিনিস শিখাবো। 2 এর পাশে শুধু লিখবা কলা, কমা দিয়ে লিখবা উদ্ভিদ কলা। আমি যা বলি এর বাইরে কিন্তু বলা যাবে না, হ্যাঁ? উদ্ভিদ কলা। তাহলে লিখছি কলা, উদ্ভিদ কলা, জটিল কলা। কি কলা বলো? জটিল কলা। আর ক্ষরণকারী কলা, মনে থাকবে, ক্ষরণকারী কলা। 4টা নাম লিখলাম। ওকে। 3 এর পাশে পুরো ফাঁকা রাখলাম, কিছুই লিখলাম না। 4 এর পাশে শুধু লিখলাম প্রাণী কলা। তোমার যা শিখাচ্ছে, তোমার তো খুশি, তখন মনটা পুরো ভরে যাবে। দেখো, একটা হলো স্নায়ু কলা, ও ভাজক কলা। এই শব্দটা দিয়ে তুমি যত কলার, প্রায় ইন্টারের বইয়ে 3.5 পৃষ্ঠা পুরো পড়া দিচ্ছে, পুরা 3 পৃষ্ঠা পড়া দিচ্ছে। বুদ্ধি থাকলে 1 সেকেন্ডে পড়া শেষ এবং ক্লাস ক্লোজ করে দেবো। আর যদি বুদ্ধি না থাকে তাহলে আমার আবার আলোচনা করতে হবে।
তিন ধরনের প্রশ্ন হতে পারে। নাম্বার ওয়ান, কলার শর্ত কয়টি? তিনটি। দ্বিতীয় প্রশ্ন করতে পারে নিচের কোনটি কলার শর্ত বা বৈশিষ্ট্য নয়, এই তিনটের বাইরেটা অতিরিক্ত বানায় দেবে, তাহলে ওটা শেষ। সেকেন্ড প্রশ্ন বলতেছে কি, কলার প্রকার ভেদ নিয়ে পরীক্ষাতে প্রশ্ন আসবে, মনোযোগ দিয়ে কিন্তু। এখানে লিখে দিলাম বাকি কলা, খুব মজা পাবা এখন। বলছি আমার সাথে একবার মনে রাখতে পারো এভাবে, কলা, উদ্ভিদ কলা, জটিল কলা, ক্ষরণকারী কলা। কলা, উদ্ভিদ কলা, জটিল কলা, ক্ষরণকারী কলা। তাহলে আরো শর্টকাট বলতে পারো, কলা, উদ্ভিদ, জটিল, ক্ষরণকারী, এই চারটার যে কোনোটা আসলে দেখাবা দুই প্রকার। প্রাণী কলা আসলে মানে তোমার নিজেরটা আসলে বলবা চার প্রকার। আর যদি স্নায়ু কলা আর ভাজক কলা আসবা বলবা কোনো প্রকারভেদ নেই। এই চারটা আর পাঁচটা, ছয়টা, সাতটা, এই সাতটা বাদ দেয় আরো অনেক আছে। যত কলা পরীক্ষাতে আসুক বুঝবা বাকি কলা থেকে আছে, আনসার দেখাবা তিন। আমি তোমাকে প্রশ্ন করি, বিগত বিসিএস থেকে তিনটা প্রশ্ন করি, দেখো পারো কিনা। বলো, যোজক কলা কয় প্রকার? দেখো যোজক কলা কোনো জায়গা নেই, তাহলে বাকি কলার মধ্যে থেকে আছে। যোজক কলা কয় প্রকার? তিন প্রকার। 36তম বিসিএস। বলো, পেশি কলা কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। আবরণী কলা কয় প্রকার? 3 প্রকার। স্যার। 3 প্রকার। 35তম বিসিএস। দেখো কোনটা পারো না, বলো। একজন বলো যে স্যার এটা পারি না। সাউন্ড বলো, সাউন্ড করো, সাউন্ড করো। সবগুলোই জানি। পারো। এখন আমাদের কারো কাছে সিলেবাস আছে তোমাদের এই ক্লাসে কি কি পড়ানো হবে, এই সিলেবাসটা কি সামনে আছে স্যার কারো কাছে? লাস্টের লাইনটা একটু বলেন। লাস্টের লাইনটা হচ্ছে স্নায়ু স্নায়ু কলা কলা। আর ভাজক কলা কোনো প্রকার প্রকারভেদ নেই, এই জন্যই ক্রস চিহ্ন দিচ্ছি। ও আচ্ছা এখন স্যার, তোমরা ঠিক বলছে আছে। কার কাছে সিলেবাস আছে, আমার কাছে সিলেবাস নাই। কারো কাছে সিলেবাস থাকলে একটু বলতে পারো। এটা যদি এটা স্যার কোনোটা লেকচার নাম্বারটা কত ছিল জানো, এটা ভুলে গেছি আমার সামনে 13 না, সিলেবাস 13 আছে। 13 ছিল, 13। আচ্ছা 13 প্রাণীবিদ্যা, জীববিজ্ঞান বিষয়ক ধর্ম শাখাসমূহ, অ্যানিমেল আচ্ছা, টিস্যু। একটা একটা করে বলো, একটা একটা করে বলো। জীববিজ্ঞান বিষয়ক ধর্ম মানে এটার কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে, আর এটার বিভিন্ন শাখা বা জনক পড়াইছি, তারপরে যাও। অ্যানিমেল টিস্যু এখন যেটা পড়লাম। পড়াইছি, শেষ। আমি এলোমেলো তো করবোই। অর্গান সিস্টেম। হ্যাঁ, ওই যে এই যে অর্গানো সিস্টেম হচ্ছে এটা দেখাইছিলাম, তারপর একটু বলে দিই। এটা সিস্টেম হলো এই যে এখনই বলো দেখাইছিলাম, কোষের পরে কলা, কলার পরে অঙ্গ, অঙ্গর পরে অঙ্গতন্ত্র, তারপরে দেহ। এই লাইনটাকে আমরা বলি হলো, তুমি যেটা মাত্র বলি, লিখে নিবা সবাই, তারপরে বলো আগাও। তারপর জেনেটিক্স, হ্যাঁ, জেনেটিক্স পড়াইছি, তারপরে যাও। জীববৈচিত্র্য, জীববৈচিত্র্যতা পড়াইছি, বায়োডাইভার্সিটি। প্রাণী জগতের পর্ব, অ্যানিমেল ডাইভার্সিটি। হ্যাঁ, অ্যানিমাল ডাইভার্সিটি, প্রাণী জগতের পর্ব। তারপর বলো। নোমেনক্লেচার। হ্যাঁ, নোমেনক্লেচার মানে হলো দ্বিপদ নামকরণ, ত্রিপদ নামকরণ। প্রাণী জগৎ, প্রাণীকোষ, বিবর্তন। হ্যাঁ, বিবর্তন মানে ইভলিউশন, বিস্তারিত পড়াইছি, বুঝাইছি, ভেঙে ভেঙে পড়াইছি। আমি হলো তোমাকে তো চাইলেও তো আমি 1.5 ঘন্টায় তো সব পড়াইতে পারবো, তবে আমি চিন্তা করছি একটা টপিকও বাদ রাখবো না। আমি তোমাকে একটা মজা জিনিস শেখাই দিই, একটু বুদ্ধি করে আনসার দিবে, দেখি কারা পাবে। আচ্ছা, ওখানে কি কখনো ছিল প্রাণী কোষের চিত্র আঁকো, প্রাণী কোষের বিভিন্ন অঙ্গের বর্ণনা দাও, ছিল? সত্যি করে বলো, ছিল না? কিন্তু আমি কিন্তু পড়াইছি, বিশাল আকারে পড়াইছি। দেখো, কোথাও ছিল না যে প্রাণী কোষের চিত্র আঁকো বা প্রাণী কোষের বিভিন্ন বিভিন্ন অঙ্গ সম্পর্কে বর্ণনা দাও, ছিল নাকি? ছিল না, কিন্তু পড়াইছি, খেয়াল করে দেখো। ওকে, এখন আমি কয়েকটা প্রশ্ন করব, দেখি কে পারো সবার আগে। যদি পরীক্ষাতে আসে দেহের পূর্ব ধাপের নাম কি, তাহলে বলবা অঙ্গতন্ত্র। আর দেহের আদি ধাপের নাম কি বা একক বা ভিত্তি কোনটি, তাহলে কিন্তু কোষ। মনে থাকবে। যদি বলে পূর্ব ধাপ, তাহলে তার আগের ধাপ বোঝাবে। আর যদি বলে তার আদি ধাপ, আদি ধাপ বা ভিত্তি বা একক, তাহলে বোঝাবে কোষ। যেমন অঙ্গের আদি আদি ধাপ কি, অঙ্গের আদি ধাপ কি, তাহলে কিন্তু কোষ। অঙ্গতন্ত্রের আদি ধাপ কোষ, দেহের আদি ধাপ কোষ। কিন্তু যদি বলে অঙ্গতন্ত্রের পূর্ব ধাপ কি, তাহলে কিন্তু অঙ্গ। মনে থাকবে কিনা বলো, থাকবে কিনা বলো? থাকবে। আচ্ছা, ধরো কোষকে ধরলাম, ধরো কোষকে ধরলাম, সহজ করে বলি, যদি ধরো কোষকে বললাম শুক্রাণু, বাবা শুক্রাণু, আর ডিম্বাণুকে আমি কোষ মনে করলাম। আচ্ছা, এই ডিম্বাণু আর শুক্রাণু মিলে তৈরি হলো জাইগোট। জাইগোট হচ্ছে কলা। এখান থেকে তৈরি হলো হৃৎপিণ্ড, তোমরা সবাই জানো। তারপরে প্রথম অঙ্গ হলো হৃৎপিণ্ড। আচ্ছা,
তারপরে কি হলো, হৃৎপিণ্ড থেকে শুরু হলো অঙ্গতন্ত্র, মানে রক্ত সংবহনতন্ত্র তৈরি হলো। তোমরা সবাই জানো যে এখান থেকে রক্ত সংবহনতন্ত্র তৈরি হলো, এখানে ফুসফুস, এই যে নাকের ছিদ্র দিয়ে বেরোলো, এই যে এভাবে আসলো দেহের মধ্যে চলে গেলো এটা। তারপরে কি হলো, একটা মানুষ তৈরি হলো, দেহ। ক্লিয়ার কিনা বল? একটা বাচ্চা জন্ম হলো। দেখো, শুক্রাণু আর ডিম্বাণু, এই শুক্রাণু আর ডিম্বাণু এটা হলো কোষ। জাইগোট, জাইগোট হচ্ছে কলা, অঙ্গ হচ্ছে হৃৎপিণ্ড, আর হৃৎপিণ্ড আর রক্ত সংবহন তন্ত্র হচ্ছে অঙ্গতন্ত্র, আর দেহ মানে পুরো মানুষ। বিষয়টা ক্লিয়ার কিনা বলো? জি স্যার। সময় থাকলে এগুলো আরো আরো চমৎকার দেখাতে পারতাম। আর একটা দুঃখের কথা বলি, আমি তো তোমার 15 মিনিট আমি একা একা পড়াইছি, তোমাদের কারোর পাইনি। সেখান থেকে শুরু করতে পারলে তুমি তো মানে খুশিতে আরো তোমার মনটা ভালো হয়েছে। আমি তো 15 মিনিট একা একা পড়াইছি, পরে আমি ওদের সাথে কন্ট্যাক্ট করার পরে শুনতে তোমরা জয়েন করতে পারো। তারপরও চেষ্টা করলাম, বাকিটা আল্লাহর ইচ্ছা। কোনো প্রশ্ন থাকলে আমাকে পরে করো, আমি চেষ্টা করব অ্যান্সার দিয়ে দেওয়ার জন্য। আর কি পড়াবো না ক্লোজ করে দেবো বলো? কোনো স্যার প্রশ্ন পড়াতে থাকলে। আহ, আর ইম্পর্টেন্ট কোনো কিছু থাকলে দেখে দেবো। ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল যেটা একটু বলা উচিত বলে আমি মনে করতেছি। সেটা হচ্ছে প্রাণী বৈচিত্র্যতা নিয়ে কিছু প্রশ্ন আসে, যেগুলো আমি যদি টাচ করাই না দিই তাহলে তুমি একা একা বুঝবা না। যেমন প্রাণী বৈচিত্র্য ছিল, দেখো একটা কথা, প্রাণী বৈচিত্র্যতা নিয়ে কিছু প্রশ্ন আসে। যেমন আমি একটু একটা দুটা লাইন বলে দিই। যেমন এরকম আসে যে বড় প্রাণী কোনটি, মানে এটা উচিত ছিল একটু বলা, মানে এরকম প্রশ্ন আসে কিন্তু, বড় প্রাণী কোনটি, তা তুমি বলবা নীলকৃষ্ণ। ওকে, তাহলে যদি বলতো স্থলের বড় প্রাণী কোনটি, তাহলে অবশ্যই হাতি বা আফ্রিকান হাতি, না হলে শুধু হাতি বা শুধু তিমি দাঁড়াইতে হয়। যেমন বললো উঁচু প্রাণী, সবচেয়ে উঁচু প্রাণীর নাম হলো জিরাফ। জিরাফ। তারপরে তোমার বললো যে হাঁসের মতো দেখতে, ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী। হাঁসের এই টাইপের প্রশ্ন কিছু পড়া উচিত। হাঁসের মতো দেখতে, ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী। ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী মানে যাদের স্তন পান করায়, দুগ্ধ পান করায়, স্তন্যপায়ী বা ম্যামালস যারা, তারা কারা? যেমন প্লাটিপাস। প্লাটিপাস মনে রাখো কিন্তু, প্লাটিপাস। এই মজার একটা কথা বলবো, একজনের প্রশ্ন করছে যে কোন প্রাণী ডিমও দেয় দুধও দেয়, তা বলতেছে দোকানদার। আসলে এটা হবে হলো প্লাটিপাস। ঠিক আছে, প্লাটিপাস। আরেকটা বিষয় হলো তোমাদেরকে বলি, সেটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম পরীক্ষাতে আসে, যে জীবন্ত জীবাশ্ম কোনটি, জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল কোনটি, তাহলে হলো লাল কাঁকড়া। লাল কাঁকড়া বা কেউ কেউ বলে রাস কাঁকড়া, একই কথা, জানো কিনা? রাস কাঁকড়ার আর এক নাম হলো লাল কাঁকড়া। স্যার এটা কেন বলা হয় জীবন্ত জীবাশ্ম লাল কাঁকড়া? হ্যাঁ ও, জি এটা স্যার, প্রশ্ন। আমারও একটু প্রশ্ন, জীবন্ত জীবাশ্ম হায় মানে কি? হায় রে, এই কথাটা যদি তুমি না শুনতে তাহলে তুমি কষ্ট পাতা। যে কি বলে ভুলে গেলাম। আল্লাহ পাক এই পৃথিবীতে 13 প্রজাতির রাস কাঁকড়া দিয়েছে। কয় প্রজাতির বলো? 13 প্রজাতি। হঠাৎ করে তোমার বিশ্ব উষ্ণায়ন হয়ে টেম্পারেচার বেড়ে গেল, তুষার গলে গেল, সমুদ্রের পৃষ্ঠের জলস্তর এলাকা পুরা ডুবাই দিলে, ভালো করে বুঝবা কিন্তু, 13 প্রজাতির মধ্যে সবগুলো পানিতে ডুবে গেল, 12 প্রজাতি মরে গেল। আর একটা প্রজাতি যারা এখনো টিকে আছে, তাদের, এটা আল্লাহরই নীলা খেলা, তাদের এই ডাইনের পায়ের, সামনের পায়ের এই পেশিগুলোর পাওয়ার অনেক বেশি ছিল এবং ধারালো ছিল। তারা দ্রুত মাটির নিচে ঢুকে বহু দূর ঘুরে ঘুরে, বহু দূর অতিক্রম করে যেখানে পানি পৌঁছায়নি সেই জায়গাতে নিজেদেরকে রক্ষা করে। ওই যে 12 প্রজাতি মরে গেল, সেই 12 প্রজাতির দেহের অংশ বিশেষ চিহ্ন, অন্যান্য যে অংশ বিশেষ মৃত্যুর উপরে রয়ে গেল, সেইগুলোকে বলা হয় জীবাশ্ম। বুঝো কিনা? আর ওই প্রতিকূল পরিবেশে নিজের যোগ্যতা দিয়ে টিকে ছিল বলে এই প্রজাতিকে বলা আছে জীবন্ত জীবাশ্ম। আর একটা উদাহরণ দিই, ধরো তোমরা সবাই এখন মানিকগঞ্জে চলে আসবে, যে স্যার এত ভালো ক্লাস না, আমরা অনলাইনে করবো না, সরাসরি স্যারের একটা ক্লাস। সরাসরি একটা ক্লাস করলে ভাই তোমার, আমি কি বলবো, তুমি মৃত্যুর আগে ভুলবা না, এটা আমার বিশ্বাস। তারপরে কি হলো, তুমি কি করলে, তুমি ক্লাসটা করলে, হঠাৎ করে একটা দুর্যোগ হলো, আমরা সবাই মরে গেলাম, তুমি একজন বেঁচে থাকলে।
তাহলে আমরা যে মারা গেলাম 100 বছর পরে আমাদের হাড় গোড় চিহ্ন বর্ণ হবে জীবাশ্ম, আর তুমি যে বেঁচে গেলে তুমি হবা, তোমার বংশধররা হবে জীবন্ত জীবাশ্ম। বলো ক্লিয়ার কিনা? জি স্যার। এর কেমনে উদাহরণ দেবো বলো? নিজেরে মেরে তোমারে উদাহরণ দিলাম। থ্যাংক ইউ স্যার। 6 নম্বর হলো একটা জিনিস প্রশ্ন আসে অনেক সময়, যে কিছু দেখো, যে ধলেবাহী স্তন্যপায়ী প্রাণী কোনটি? ধলেবাহী স্তন্যপায়ী প্রাণী কোনটি? তখন এটার আরেক নাম হলো, এটাকে ডাকা হয় মার্সুপিয়ালস। কি বলা হয়? মার্সুপিয়ালস এর আরেক নামই ধলেবাহী স্তন্যপায়ী প্রাণী, যেটার নাম হলো ক্যাঙ্গারু। কি বলা হয় বলো ভাই? ক্যাঙ্গারু। এখন আরেকটা প্রশ্ন আসে, কোন প্রাণী পৃথিবীতে কোনোদিন পানি পান করে না? কোনোদিন পানি পান করে না, পানি পান করে না এমন প্রাণীর নাম হলো ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু র্যাট। বুঝে নিও কিন্তু কথাটা, কারণ কোনো একটা বইয়ে লিখছে যে হ্যাঁ বলো তো ভাই। জি স্যার, তাহলে ওরা কি পান করে বেঁচে থাকে কেমনে? যে কোনো খাবার খায়। ধরো তুমি এখন একটা গাছের ডাল খেলে বা পাতা খেলো, পাতা থেকে যে রসটা বেরোবে ওই রস বেঁচে থাকবে। এটা হলো আল্লাহ তার ক্ষমতা বোঝাতে চাইছে যে পানির অপর নাম জীবন, কিন্তু আমি আল্লাহ চাইলে পানি ছাড়া বাঁচাইতে পারি। এটা অনেক কাহিনী আছে, ধর্ম বিষয় তো স্যার অনেক আর কাহিনী একটু আছে। হ্যাঁ বলো ভাই। এই প্রাণী কোনোদিন পানি পান করে না, কারণ ক্যাঙ্গারু র্যাট হচ্ছে দেখতে বিড়ালের মতো, ক্যাঙ্গারু সাপে এরা যে গাছপালা ডালপালা খায়, সেই খাবারের থেকে যে রসটা বেরোয় ওইটা নিয়ে বেঁচে থাকে, আলাদা পানি খেতে হয় না। ক্লিয়ার কিনা? জি স্যার। আরেকটা জিনিস বলবা, এই আর 2-3টা একটু ছাড়াবো। হাঁটুতে কান আছে কোন প্রাণী পরীক্ষাতে আসে? কি বলছি বলো তো ভাই? হাঁটুতে কান আছে, হাঁটুতে কান আছে, হাঁটুতে কান আছে, এই প্রাণীর নাম হলো ফড়িং। নাম জানো? ফড়িং। এখন পাবা গরমের দিনে দেখবা ধান পাট কাটলে ফড়িং গুলো আসে, ফড়িং এর কিন্তু হাঁটুতে কান আছে। হাঁটুতে কান, জি, ফড়িংয়ের হাঁটুতে কান আছে, ফড়িং এর হাঁটুতে কান আছে। হাঁটুতে কান আছে। হাঁটুতে কান আছে কোন প্রাণীর? তাহলে ফড়িং এর আছে। আর ফড়িং। একটা হচ্ছে প্রাকৃতিক, প্রাকৃতিক ঝাড়ুদার। মনে থাকবে, ঝাড়ুদার। প্রাকৃতিক ঝাড়ুদার হচ্ছে কি, কে বলতে পারো? কাক। আর একটা হচ্ছে প্রাকৃতিক লাঙ্গল। প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কাকে বলো? কেঁচু। কেঁচো। কেঁচো। আর হলো একটা প্রশ্ন আসে যে আহ সবচেয়ে বড় সাপের নাম কি? অজগর, যাকে আমরা বলি পাইথন। আর যদি বলে লম্বা সাপের নাম কি? লম্বা সাপ বললে কিন্তু অ্যানাকন্ডা। লম্বা সাপ হলো অ্যানাকন্ডা, অ্যানাকন্ডা। আর যদি বিষধর বলে, বিষধর বলে, তাহলে বিষধর বললে ব্ল্যাক মাম্বা, ব্ল্যাক মাম্বা। আর অনেক সময় বলে সাপ কি দিয়ে শুনতে পায়, সবসময় রাখবা, কাজ শুনতে পায় কি দিয়ে? জিহ্বা দিয়ে। জিহ্বা ও ত্বক দিয়ে শুনতে পায়। বড় সাপ বললে অজগর, লম্বা সাপ বললে অ্যানাকন্ডা, বিষধর বললে ব্ল্যাক মাম্বা, শুনতে পায় জিহ্বা আর ত্বক দিয়ে। মনে থাকবে? আর অজগর আর অ্যানাকোন্ডা কি আলাদা? হ্যাঁ, অজগরের ইংরেজিতে পাইথন, অ্যানাকন্ডা তো আলাদা, একটা আলাদা সাপ। আচ্ছা। আর স্যার আর বিষধর সাপের নামটা স্যার ব্ল্যাক ব্ল্যাক মাম্বা। মাম্বা, ব্ল্যাক মাম্বা সবচেয়ে বিষধর সাপ। এখন দেখো পরীক্ষাতে বিসিএস একবার আসলো কালো মাম্বা, এক স্টুডেন্ট বলতে স্যার কমন আসে না। আমি বললাম কি কমন আসে না? কয় কালো মাম্বা তো আপনি পড়ান না। আমি যে ব্ল্যাক মাম্বা পড়াইছি আর পরীক্ষাতে কালো মাম্বা আইছে, এই জন্য পারে না। স্যার দুইটাই তো সেম কথা, এই ইংলিশ তো বললাম, তোমরা পরীক্ষার দিন তো এটা ভুলে যাও, সমস্যা হলো এইটা। আর ব্ল্যাক মাম্বা যদি অপশনে না থাকে, তাহলে সেই ক্ষেত্রে দাগাইতে হবে কিং কোবরা। লিখে রাখো, ব্ল্যাক মাম্বা অনেক সময় অপশনে থাকবে না, সেক্ষেত্রে দাগাবা কিং কোবরা। কিং কোবরার বাংলা কি বলো তো? কিং কোবরা। কিং কোবরার বাংলা কি? ব্ল্যাক মাম্বা, কালো
ব্ল্যাক মাম্বা হলো কালো মাম্বা, আর কিং মানে রাজ, কোবরা মানে গোখরা, বুঝো না? আর রাজ লাস্ট কোবরা। কথা লেখো। আচ্ছা, সবচেয়ে বেশি দিন বাঁচে কোন প্রাণী বলো? কচ্ছপ। কত বছর বলো? 500 বছর। 500 বছর। 500 বছর বাঁচে। কোন প্রাণী বেশি দিন বাঁচে? অ্যান্সার দিবা 500 বছর। আর কোন পাখির দেহে সাপের বিষ কাজ করে না? কোন পাখির দেহে সাপের বিষ কাজ করে না? সাপের বিষ কাজ করে না বলো, এটা তোমার পারার কথা। বাজ পাখি দেখেছো? কোনোদিন শুনেছো? বাজ পাখি দেখেছো কিনা? বাজ শুনেছি। পাখি যেটা সাপ নিয়ে নিজে খেয়ে ফেলে, কারণ ওদের শরীরে অ্যান্টি ভেনম আছে। কি আছে বলো তো ভাই? অ্যান্টি ভেনম। আচ্ছা, তোমাদের লাস্ট টপিক পড়াই শেষ। বলো কোন প্রাণীর কয়টা পা আছে দেখি, বলতে পারবেন? সাপের প্রাণী আর পা, না পারলে খবর আছে কিন্তু, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বিষ। আমি তোমাদের প্রথমটা দিয়ে শুরু করি। বলো বানরের পা কয়টা? বানরের পা কয়টা সবাই লেখো, আমার কাছে 2টা। শুনো না। বানরের পা 2টা, তাহলে বাকি 2টা কি? হাত। 4টে পা স্যার। বানরের হাত আছে? এই জুলজি ছাত্র বা কেউ থাকলে বলো, তাড়াতাড়ি বলো। 4টা। লেখো 4টি। লিখছো? লিখছো জি কিনা? স্যার। 1 নাম্বার। 2 নম্বরে লেখো মাছি। সবাই লেখো মাছি, মৌমাছি, তেলাপোকা। লিখছো? মাছি, মৌমাছি, তেলাপোকা, সারপোকা যা আছে সব লিখতে থাকো তো ভাই। মাছি, মৌমাছি, তেলাপোকা। লিখছো? সারপোকা, পিঁপড়া, উকুন, মশা। বুঝতেছো কিনা? সারপোকা, পিঁপড়া, তারপরে কি বলছি বলো? পিঁপড়া, তেলাপোকা, সারপোকা, প্রজাপতি, আর কি বলছি? এরকম যা আছে, মশা, মাছি, মশা। চিংড়ি মাছ হবে? চিংড়ি মাছটা একটু চিংড়ি মাছটা পরে, চিংড়ি মাছের কটা পা বলো তো? পরে যাও, চিংড়ি একটু পরে যাও। তাহলে এদের বানরের পা হলো 4টা, এদের পা হলো 6টা, মনে থাকবে। বলো, সবচেয়ে সহজ করে বোঝালাম, দেখে একবার সব শিখাই দিলাম। মাকড়সার কয়টা বলো? 8টি। কাঁকড়ার কয়টা বলো? 10টি। শেষ। ক্লিয়ার কিনা বলো? যতগুলো পোকা জোকা আছে, শোনো, পোকা টাইপের আছে, পিঁপড়া, মাছি, পোকা টোকা, মাছি, মশা, এইরকম হলে চোখটা বন্ধ করে দেখাবো 6টা। কিছু কিছু বুদ্ধি খাটাইতে হয়। আমার এখন একটা পোকার কথা মনে নাই, কিন্তু মাছি, মশা মাছির সাথে মিলে যাইতেছে, তাহলে তুমি এখন ইজিলি বলতে পারবে না? 6টি। এখন বলো, তোমাদের তো অনেক পড়াতে মন চাচ্ছে, বলো আর পড়াবো না, কিন্তু কোনো প্রশ্ন আছে কিনা? স্যার, আমাদের জি। রেকর্ডেড ক্লাসগুলো কি স্যার ডাউনলোড হয় ফেসবুক থেকে? ভাইরে, আমি তো কিছু জানি না, আমি খালি ক্লাস নিই। আমি তো আর অফিসের কেউ না, তুমি ওদের কাছে জিজ্ঞেস করে ওরা বলতে পারবে, বুঝছো না? আচ্ছা স্যার, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। স্যার মানে কোন প্রাণীর নাম দিয়ে কি ওইটার হচ্ছে মানে দ্বিপদ নামকরণ আসে, এই টাইপের কোনো কোশ্চেন হয় বিশেষ স্যার? না, আমি আপাতত কিনে। ও, চিংড়ি মানে কিন্তু কাঁকড়া, চিংড়ি হলো কাঁকড়ার মতো করে আর কি, এটা তো কেউ একজন বলেছিল 10টা। আচ্ছা শোনো, তাহলে এই যে চিংড়ি, কাঁকড়া যেগুলো এই টাইপের সবগুলো 10টা, এটা ঠিক দিলাম। এটা কথা বলি ভাই, বৈজ্ঞানিক নাম রিসেন্ট টাইমে তেমন আসে না। তবুও আমাদের কনফিডেন্স থেকে যে শীটটা প্রোভাইড করা হবে, সেখানে গুরুত্বপূর্ণ কিছু বৈজ্ঞানিক নাম আমি ওর মধ্যে লিখে দিই। আমি তো বোঝাতে পেরেছি? ধরো 8টা 10টা লিখে
দিয়েছি, এক নজর একটু দেখে নিও। কারণ এইটা তুমি মুখস্থ করে সময় নষ্ট হলেও আসলো না, কিন্তু যেগুলো পড়াইছি এগুলো তুমি আজকে ক্লাসটা করার পরে দশম বিসিএস থেকে এখন পর্যন্ত পড়া স্টার্ট করে দেখো, ম্যাক্সিমাম প্রশ্ন না পারলে আমাকে বলো যে স্যার ক্লাসটা করে আমি উপকৃত হইনি। আমি স্যার কি বলতে পারি, তুমি দশম বিসিএস থেকে সবগুলো পড়ো, প্রাণীবিদ্যা থেকে প্রশ্ন আছে, না পারলে আমাকে জানাও যে স্যার আমি ক্লাস করার পরও কেন এটা পারি। তাহলে আল্লাহ হাফেজ নিতে পারি কিনা বলো, তাহলে কি আমরা আল্লাহ হাফেজ লিখতে পারি? তাহলে ভালো থাকো, আমার জন্য দোয়া করো, পরের আর ক্লাসে এরপরে